উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়। লিখেছেন আয়েশা শেখ রিন, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ৭। বাসায় গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেব, তখন খাইয়েন, মারবেন না প্লিজ। বারিশ নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার দিকে। মুখটা দেখলে বোঝার উপায় আছে, মেয়েটা এত বড় একটা কাঁটা খুঁটিয়ে বসতে পারে। একেবারে সোজা শিশু নির্যাতনের মামলা ঠুকে দিয়েছে। বাবা চাই। বারিশের তো সত্যি সত্যি চিবিয়ে খেলতে মন চাচ্ছে, অন্তত থরথর করে কাঁপতে থাকায় গোলাপি ঠোঁট দুটো। সে দৃষ্টি ফিরিয়ে নিল, আর এক মুহূর্ত তাকিয়ে থাকলে নিজের আত্মসংবরণ হারিয়ে কি করে বসবে তার ঠিক নেই। স্টিয়ারিংয়ের হুইলটা শক্ত করে চেপে ধরে একটানে গাড়িটা স্টার্ট দিল বারিশ। এক্সিলেটরে চাপ পড়তেই গাড়িটা উন্মুক্ত সড়কের বুক চিরে ক্ষিপ্র গতিতে ছুটতে লাগলো। ভেতরে জমাট বাঁধা যত আক্রোশ যেন সেই গতিতেই মেটাতে যাচ্ছে। ঝিলমিল আতঙ্কে সিট চেপে ধরে বলে উঠল, এভাবে চললে তো দুজনেই মারা যাব। মরলে মরবো, বারিশের গলায় বরফ শীতল জবাব। আচ্ছা সরি, আপনি আর আমার গায়ে হাত তুলবেন না, আমিও আর অমন করব না। বারিশ আর কোনো উত্তর দিল না। একইভাবে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে একসময় এসে পৌঁছালো বাড়ির গ্যারাজে। বাসা থেকে তখন ফাঁকা। ঝিলমিল সিঁড়ির দিকে পা বাড়াতেই বারিশ ওকে কিচেনের দিকে পাঠিয়ে দিল। ফ্রেঞ্চ টোস্ট, স্ক্রাম্বল এগস উইথ মাশরুম, আর এক কাপ স্ট্রং ব্ল্যাক কফি, দ্রুত। ঝিলমিল হাঁ করে তাকালো। এতগুলো? আপনি তো একসাথে এত খাবার খান না। আজ খাবো। ঝিলমিল আর কথা বাড়াতে পারল না। কথা বাড়িয়ে যে লাভ নেই তা তার ভালো করে জানা। গত 20 দিন তো এভাবেই কেটেছে। শুরু থেকে সে বিরক্তি আর কান্না এখন আর সেভাবে আসে না। এক প্রকার বাধ্য হয়ে উপাসে পরিণত হয়ে গিয়েছে ব্যাপারটা। বেশ কয়েকটা আইটেম সে ইদানিং ভালোই শিখে নিয়েছে। এই 20 দিনে ঝিলমিলের হাতের রান্না ছাড়া এই বাড়ির একদানা খাবারও পেটে তোলেনি লোকটা। সাথে ঝিলমিলকেও খেতে দেয়নি। এ নিয়ে প্রায় চঞ্চল সাহেবের সাথে বারিশের তর্ক হয়, কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। এত নিষেধের পরেও ঝিলমিল কিচেনে কাজগুলো থেকে কেউ রেহাই দিতে পারেনি। আর তার সাথে এত আছে, প্রতিদিনের লোকটার পরিহিত কাপড় ধুয়ে পরিষ্কার করার মতো অলিখিত নিয়ম তো আছেই। মাঝখান থেকে কেটে গেছে আরও 2 দিন। সন্ধ্যায় জাহানকে করে নিয়ে লিভিং রুমে বসে টিভি দেখছিলেন আলতাফ চৌধুরী। নাজমা বেগম অত নূরজাহানের চৌধুরীর রুমে গিয়েছেন। ঝিলমিলের সাথে বারিশের বিয়ের আগে প্রায় শিউলি বেগমের কাছে যেতেন তিনি। শিউলি বেগমও এই বাড়িতে আসতেন, তবে ইদানিং আর আসা যাওয়া হয় না। নূরজাহান চৌধুরী ইচ্ছে করে ঝিলমিলকে এ বাড়িতে আনেন না। বিয়েটা হয়েছে ঝিলমিলের মধ্যে দিয়ে, এখন মেয়েটাকে এখানে নিয়ে এলে তার বড় ছেলে আলতাফ চৌধুরী যে নিশ্চিত নতুন কোনো ঝড় পাকাবেন তা তিনি খুব ভালো করে জানেন। এদিকে আবার বারিশের নিষেধ, ঝিলমিল যেন এ বাড়িতে দিকে পা না বাড়ায়। এভাবে চললেও আর মেয়েটার নিজের বাড়িতে আসা হয়ে ওঠে না। কতদিন হয়ে গেছে আলতাফ সাহেব তার একমাত্র কলিজার টুকরো মেয়েটাকে কাছ থেকে দেখেন না। পাশে বাড়িতেই থাকে, অথচ চোখের কত আড়ালে। ভাবতে ভাবতেই বুকের ভেতরটা হো হো করে উঠল তার। নিজের স্ত্রীকে মৃদু কণ্ঠে ডেকে বললেন, নাজমা একটু নিচে আসো তো, 1 কাপ চা বানিয়ে দাও। কোলে থাকা ছোট্ট জিহানের মাথায় হাত বোলাতে বোলাতে তিনি নিচে সুরে শেখাতে লাগলেন, তোমার মা নিচে আসলে তুমি কান্নাকাটি শুরু করবে, বুঝলে? বলবে বাবাকে নিয়ে আপুকে দেখতে যাব। জিহান সহজ সরল মুখে মাথা নেড়ে বলল, আচ্ছা। কিছুক্ষণ পর নাজমা বেগম নিচে নেমে এলেন, আর তার পেছনে পেছনে এলেন নূরজাহান বেগমও। বাবার সেখানে বুলি মনে করে জিহান সাথে সাথেই দাদিমার দিকে তাকিয়ে ঘ্যান ঘ্যান করে উঠল, দাদিমা আমি আপুকে দেখতে যাব। কতদিন আপুকে দেখি না। আমি বাবার সাথে এখনই আপুকে দেখতে যাব। নূরজাহান চৌধুরী জিহানের মাথায় হাতটাকে শান্ত করার চেষ্টা করলেন। আরও কিছুদিন যাক দাদু ভাই, তারপর যেও না, এখন ভিডিও কল করে দেখে নিও। আর তোমার বাবাও ওখানে যাবে। নূরজাহান চৌধুরী বললেন, কেন যাবে না? বাবাই তো আমাকে বললো কান্নাকাটি করতে। আলতাফ সাহেব চরম বিপদে পড়ে শুকনো গলায় কেসে উঠলেন। নূরজাহান চৌধুরী চট করে ছেলের দিকে ঘুরে একজোড়া তীক্ষ্ণ চোখে রাঙালেন। ছেলেকে দুটো কড়া কথা শোনাতেও যাবেন। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো অপরিচিত গলার আওয়াজ, ভেতরে আসবো। লিভিং রুমে সবার নজরে চলে এলো সদর দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে শ্যামবর্ণের বেশ লম্বা চওড়া একটা যুবক, মার্জিত পোশাক, পরিপাটি আর বেশ পিটপাট দেখতে। আলতাফ চৌধুরী এক মুহূর্ত নিবিড়ভাবে দেখলেন, তারপরে চিনে ফেললেন। চওড়া হেসে বলে উঠলেন, ফাহিম না তুমি? কতদিন পর। আসো আসো, ভেতরে আসো। ফাহিম মুখে পিনো দিয়ে হাসি ফুটিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, চিনতে পেরেছেন তাহলে স্যার? চিনব না আবার? তুমি যে আমার কত প্রিয় ছাত্র ছিলে তা তো সবাই জানে। জি স্যার, আশা করি এখন প্রিয়ই আছি। ফাহিম বিনয়ের সাথে বলল, অবশ্যই অবশ্যই। আলতাফ চৌধুরী ছেলেটাকে উপর নিচ ভালো করে পরখ করে নিয়ে বললেন, বেশ পরিবর্তন এসেছে তোমার মাঝে। তা হঠাৎ কি মনে করে এলে বলো তো? আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম স্যার, ভাবলাম আপনার সাথে একটু দেখা করেই যাই, আর সাথে ঝিলমিলকেও দেখে যাই। কলেজে কয়েকদিন ধরে ওকে দেখছি না নিয়মিত।
ও কোথায়? নূরজাহান চৌধুরী আর নাজমা বেগম মুখ খুলে বলে উঠতেই যাচ্ছিলেন যে ঝিলমিল এখন তার শ্বশুর বাড়িতে আছে, কিন্তু তাদের সুযোগ না দিয়ে তার আগে আলতাফ চৌধুরী তড়িঘড়ি করে বলে উঠলেন, ও তো এখন ওর নানা বাড়িতে গেছে। ফাহিম খানিকটা অবাক হয়ে বলল, ও তাই? তা ফিরবে কবে? এই তো কিছুদিন থাকবে সেখানে, খুব দ্রুত চলে আসবে। তারপর আরও কিছুক্ষণ ফাহিমের সাথে সাধারণ খবরাখবর নিয়ে কথা বললেন আলতাফ সাহেব। কিছুক্ষণ কুশল বিনিময় শেষ হলে ফাহিম বিদায় নিয়ে চলে গেল। ফাহিম দৃষ্টিসীমানার বাইরে যেতেই নূরজাহান চৌধুরী ছেলের দিকে রাগে ফোঁসফোঁস করে উঠলেন, তুমি ছেলেটার সাথে বানিয়ে বানিয়ে মিথ্যে বললে কেন আলতাফ? কি চাচ্ছ কি তুমি? আলতাফ চৌধুরী গম্ভীর গলায় মায়ের দিকে তাকালেন। বুঝতে পারছে না আম্মা, বিয়ে দেব আমি এই ছেলের সাথে। দেখলে কত ভদ্র আর মার্জিত ছেলে, কথাবার্তা কেমন চমৎকার। আর ছেলেটাও নিশ্চয়ই আমার মেয়েকে পছন্দ করে, নয়তো হুট করে ঝিলমিলে খোঁজ নিতে আসবে কেন? তাই আমি যেভাবেই হোক আমার মেয়েকে ওই বেয়াদবের কাছ থেকে ফিরিয়ে আনবো, আর এই ফাহিমের সাথে ওর আবার বিয়ে দেব। পরীক্ষা শুরু হওয়ার পরে ঝিলমিলের পড়ার চাপ আরও বেড়ে গিয়েছে। পরীক্ষা দিয়ে এসে রান্না করে খাবার খেয়ে আবার পড়তে বসা, আবার সকালে পরীক্ষা দিতে যাওয়া, পুরো সপ্তাহ এভাবেই কেটে গেল। আরও কয়েকটা পরীক্ষা আছে, তাহলেই শেষ। ঝিলমিল এখন রাতের খাবার বানাচ্ছে। ঘুম পাচ্ছে তার খুব, তবুও কিছু করার নেই। তার কাজের মাঝে শিউলি বেগম এসে নিজের ফোনটা ঝিলমিলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, তোমার পুপি কথা বলবে নাও। একটু আগেই শিউলি বেগমের ফোন দিয়ে মা আর ছোট ভাইয়ের সাথে কথা বলেছে সে। এখন আবার পুপি। ঝিলমিল এক হাতে তরকারি নাড়তে নাড়তেই অন্য হাতে ফোনটা কানে ধরল। হ্যালো পুপি, কেমন আছো? তোর ফোন কিভাবে নষ্ট হলো? ভালো মন্দের কোনো জবাব না দিয়ে সরাসরি গম্ভীর গলায় প্রশ্ন করলো দেখি। ঝিলমিল কয়েক মুহূর্তে চুপ থেকে অতপর বানিয়ে বলল, ফোন হাত থেকে পড়ে গিয়েছিল। কেন? বারিশ তোকে নতুন ফোন কিনে দেয়নি? সে দিলেই আমি নিব নাকি? কথার মাঝে রান্নার শব্দ ছাড়াতেই দেখি খাটকা খেপে বলল, তুই কোথায় এখন? কিসের শব্দ আসছে? কি করছিস? ঝিলমিল কথা সামলে নিল। রান্নাঘরে দাঁড়িয়ে রাতছে জানলে পুপি এখনই এসে তোলবার শুরু করে দেবে। কি হলো? কোথায় আবার? রুমেই তো, রুমেই আছি। মনে তো হচ্ছে কিচেনে আছিস। তুই কিচেনে গিয়েছিস নাকি? না। ঝিলমিল একবার শিউলি বেগমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কিচেনে দাঁড়িয়ে আছি, ভাবি রান্না করছে, ওটারই শব্দ পাচ্ছ। শিউলি বেগম চোখ পাকালেন। টুম্পা তো আগেই টুম্পা তো অনেক আগেই বাড়ির সবাই রান্না শেষ করে রেখে গিয়েছে। ঝিলমিল শিউলি বেগমকে ভাবি বানিয়ে দেওয়ায় দেখে প্রথমে বুঝতে পারলো না, তারপর বারিশদের ঘরের হিসেবে মিলিয়ে বুঝতে পারলো। আচ্ছা শোন, দেখি বলল, তোকে দিয়ে ঝর্ণাহাটি কোনো কাজ টাজ করালে আমাকে সোজা বলে দিবি। ওই মহিলা কিন্তু সুবিধার না। তুমি একদম ভেবো না ফুপি, আমাকে দিয়ে কেউ কাজ করায় না, সবাই অনেক ভালো। আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল ঝিলমিল। ফোন রাখার পর মনে পড়ল, তাহসিন আঙ্কেলের কথা তো জিজ্ঞেস করাই হলো না। মিথ্যে বললে কেন? তুমি তো সব কাজই করো। শিউলি বেগম বললেন, ওগুলো কি আর বলা যাবে? বললে তো সব এলোমেলো হয়ে যাবে। পুপি এখনই এসে আমাকে নিয়ে যাবে, আর আপু নতুন ঝামেলা শুরু করবেন। সময় হলে ঝিলমিল নিজেই সব বলবে। এখন এখন না। শিউলি বেগম আর কিছু বললেন না। টুম্পাকে সাথে নিয়ে রাতের খাবারে ডাইনিং টেবিলে নিয়ে রাখতে লাগলেন। বাড়ির সবাই একে একে এসে টেবিলে বসেছে। জারিন, আরিফ, চঞ্চল শাহরিয়ার আর ঝর্ণা বেগম, ফরহাদ সাহেবও এসে বসেছেন। টুম্পা আর শিউলি বেগম খাবার বেড়ে দিচ্ছেন। ঝিলমিলের রান্না শেষ। লোকটা বাইরে গিয়েছে, এলেই খাবার দিয়ে সোজা ঘুমোতে চলে যাবে সে। ঝিলমিলকে রান্না করে একা দাঁড়িয়ে থাকতে দেখে চঞ্চল শাহরিয়ার ডাক দিলেন, ঝিলমিল, মামুনি এদিকে এসো। তার ডাক শুনে ঝর্ণা বেগম মুখ বাঁকালেন। দাদুভাই থেকে এখন মামুনি? আগে সম্পর্ক বাদ দাও ঝর্ণা, ও এখন আমার ছোট ছেলের বউ। ঝর্ণা বেগম কিছু একটা বলতে যাওয়ার আগেই ঝিলমিল এগিয়ে এসে বলল, হ্যাঁ বাবা, আমি একদম ঠিক বলছেন। আগের সম্পর্ক ছিল নিয়ে পড়ে থাকলে হয়? অথচ দেখুন এই বাড়িতে একজন বয়সে আমার ছোট হয়েও আমাকে নাম ধরে ডাকে। চঞ্চল সাহেব অবাক হয়ে বললেন, কি বলো? কে সে? জারিন? না জারিন না, জারি। জারি ভাতের লোকমা মুখে তুলতে গিয়ে মাঝপথে থমকে গেল। ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, তোকে না তোকে নাম ধরে ডাকবো না তো কি বলবো? কে তুই? ফরহাদ সাহেব সঙ্গে সঙ্গে ছেলেকে ধমকে উঠলেন, কে মানে কি? আর ওকে তুমি নাম ধরে ডাকছিস কোন সাহসে? তোর চাচার বউ সে, আজ থেকে চাচি বলবি। ঝিলমিল একটু মুখ ভার করে বলল, জারিন তো মামুনি বলে ডাকে, ওরও তো মামুনি ডাকা উচিত, তাই না ভাইজান? শিউলি বেগম আর চঞ্চল শাহরিয়ারও সায় দিলেন, হ্যাঁ চাচিরা মায়ের মতোই হয়। তুই আজ থেকে ঝিলমিলকে মামুনি বলে ডাকবি, নাম ধরে ডাকতে যেন না শুনি। আর খবরদার তুই তোকারি করবি না। শিউলি বেগম বললেন, ঝিলমিল, ও আর একবার নাম ধরে ডাকলে আমাকে বলে দেবে। ফরহাদ সাহেব যোগ করলেন, আচ্ছা ভাইজান, তবে এখনই একবার ডাকতে বলুন, নইলে পরে আবার ভুলে যাবে। হ্যাঁ ডাক, মামুনি বলে ডাক। জারি বিরক্তি হয়ে বলল, কি শুরু করলে তোমরা? আমি কেন ওকে মামুনি বলে ডাকবো? পারবো না, আমি নাম ধরেই ডাকবো।
কারণ আমি তোমার চাচুর আপন বউ। চাচিকে কি কেউ নাম ধরে ডাকে? ঝিলমিল শান্ত গলায় বলল। ফরহাদ সাহেব আর সহ্য করতে না পেরে ছেলে কান চেপে ধরলেন। বেয়াদব ছেলে, চাচিকে নাম ধরে ডাকবেই কোন সাহসে? ডাক বলছি, মামুনি ডাক। জারিফ কানের ব্যথায় কুকড়ে গিয়ে ঝিলমিলের দিকে তাকালো। ঝিলমিলের মুখে তখনও মিটিমিটি হাসি। কি হলো, ডাক? জারিফ ঝিলমিলের চোখের উপরে বিষাক্ত এক দৃষ্টি রেখেই রাগে কচকচ করতে করতে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করল, মামুনি। জারিফ দৃশ্যটা দেখে খুশিতে হাততালি দিতে লাগলো। বসো এখানে, আমাদের সঙ্গে খাবে। চঞ্চল সাহেব ঝিলমিলকে বললেন, না, আমি এখন খাবো না। আর তাছাড়া আমাদের জন্য তো আলাদা রান্না করেছি, ওগুলো খেতে হবে। ঝিলমিল মৃদুস্বরে বলল। কথাটা চঞ্চল সাহেবের মুখে বিরক্তি ফুটে আনলো। অনর্থক মেয়েটাকে দিয়ে তার ছেলে এভাবে খাটিয়ে মারছে। না জানি এই খবর চৌধুরী বাড়িতে গেলে কি তুলকালাম কাণ্ড হবে। বসো তো এখানে, আজ আমাদের সাথেই খাবে। এবার ফরহাদ সাহেবও তাগাদা দিলেন। ঝিলমিল কি করবে বুঝতে না পেরে দ্বিধায় পড়ে গেল। সে একবার সদর দরজার দিকে তাকালো। ঘড়িতে রাত 10টার বেশি বেঁচে গিয়েছে। প্রতিদিন তো রাত 9টার মধ্যে লোকটা বাড়ি ফিরে। আজ এত দেরি হচ্ছে কেন বুঝে আসছে না। অবশ্য সে না এলেও ঝিলমিলের তাতে কিছু যায় আসে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চঞ্চল শাহরিয়ার আবারও ডাকলেন। আসুন, উনি তারপর না হয়। ঝিলমিল আমতা আমতা করে বলল, আজও ফিরতে দেরি হচ্ছে, তাহলে বাইরে থেকেই খেয়ে আসবে। চঞ্চল সাহেব বলে, আরে বাদ দাও তো দাদা ভাই, ও হলো চাচুর চাকরানি, চাচুকে ছাড়া খাবে না। জারিফের মুখ থেকে কথাটা বের হতে না হতেই ফরহাদ সাহেব আবারও তাকে চোখ গরম করে থমকে উঠলেন। ঝিলমিল এতবার না করার পরেও সবাই মিলে তাকে এক প্রকার চোরাচুরি করেই নিজেদের সাথে খেতে বসিয়ে ছাড়লো। চঞ্চল সাহেব ভালোবেসে নিজের পাশে ছোট্ট ছেলের বউকে বসালেন। এ বাড়িতে আসার পর আজই প্রথম মেয়েটাকে নিয়ে একসাথে খেতে বসেছেন তিনি। ঝিলমিলের ডান পাশে চঞ্চল শাহরিয়ার আর বাম পাশে জারিফ। ঝিলমিল বসতেই জারিফ আর চোখে তার দিকে একরাশ রাগ নিয়ে তাকালো। বাকিরা সবাই ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। ঝিলমিল ভাতের লোকমা মাখাতে মাখাতেই শরীরটা একদম হালকা জারিফের দিকে হেলিয়ে ফিসফিসিয়ে বলল, খেলি চিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামুনি। গানের লাইনটা শোনামাত্র জারিফ রাগ ফুলিয়ে চরম রাগে ঝিলমিলের দিকে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আমিও দেখব তুই কতদিন এ বাড়িতে থাকিস। কি করবি তুই, কত কি করি, শুধু দেখতে থাক। ঝিলমিলের পাশের দিকে আরেকটু চোখে জারিফকে পাল্টা জবাব দিল। তাদের দুজনের এই নীরব চাপাচুতো ডাইনিং টেবিলে আর কারোরই নজরে পড়ল না। শত দরজা দিয়ে এসে দাঁড়ানোর সময় বারিশের চোখ এড়াতে পারল না। তা কঠিন নজর আটকে গেছে জারিফের খুব কাছাকাছি চোখে কথা বলতে থাকা ঝিলমিলের ওপরে। ওদিকে আচমকা বারিশকে দেখে ঝিলমিলের মুখের কথা মাঝপথেই থমকে গেছে। প্লেটে খাবারের একটা লোকমাও পর্যন্ত তখনও মুখে তুলতে পারেনি। বারিশ দেখল মেয়েটা ভয়ার্ত চোখে তার দিকেই চেয়ে আছে। ভারী পায়ে সে ডাইনিং স্পেসের দিকে এগোতে লাগলো। ঝিলমিল এক প্রকার আতঙ্কে চেয়ার ছেড়ে উঠ করে দাঁড়িয়ে পড়ল। তাকে এভাবে আচমকা উঠে দাঁড়াতে দেখে চঞ্চল সাহেব আর ঝর্ণা বেগম অবাক হয়ে তার দিকে তাকালেন। কি হলো? ঝিলমিলের মুখের ফ্যাকাশে রং দেখে সবাই তার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো। ততক্ষণে বারিশের জোড়া হাত কাচের বিশাল ডাইনিং টেবিলটা স্পর্শ করে ফেলেছে। ডাইনিং টেবিলের ওপরে দুহাত দিয়ে ঝুঁকে দাঁড়ানো বারিশের হাব ভাব দেখে উপস্থিতি প্রত্যেকেই বিপদের গন্ধ পেল যেন। নিঃশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সকলে। সবাই যেন অজান্তে কয়েক ধাপ পিছিয়ে গেল। ব্যাস, বিকট শব্দে পুরো শাহরিয়ার বাড়ি কেঁপে উঠল। ভারী কাচের বিশাল টেবিলটা এক ধাক্কায় ফ্লোরে লুটিয়ে পড়ে শত টুকরো হয়ে গেল। সাথে টেবিলে সাজানো সব কাচের প্লেট বাটি আর রাতের খাবার ভেঙে চুরে তছনছ হয়ে ছড়িয়ে পড়ল চারিপাশে। এমন তাণ্ডবে দুহাতে কানে চেপে ধরে শক্ত করে চোখ বন্ধ করে ফেলল ঝিলমিল। ভয়ে জারিন গিয়ে শিউলি বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। যারে বিস্ময়ে হা করে নিজেদের চাচুর দিকে তাকিয়ে আছে। ফরহাদ সাহেব তার আর চঞ্চল শাহরিয়ার একদম বাকরুদ্ধ। তবে তারা খুব একটা অবাক হয়নি, যেন এই বাড়িতে এটা নতুন কোনো দৃশ্য নয়। তবে আজ হঠাৎ কী কারণেই ছেলেটা এমন রূপ ধারণ করলো তা কারো মাথায় আসছে না। ঝর্ণা বেগম তীব্র বিরক্তি নিয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। এ নিয়ে তৃতীয়বার সে ডাইনিং টেবিল ভাঙল। তবে দেশে ফেরার পর এটাই প্রথম। কারো মুখে কোনো কথা বের হলো না। আগেই বারিশ রক্তচক্ষু নিয়ে কটকট পায়ে এগিয়ে গেল ঝিলমিলের দিকে। বিষাক্ত চেহারার লোকটাই নিজের দিকে তেড়ে আসতে দেখে ঝিলমিল চঞ্চল সাহেবের পেছনে গিয়ে দাঁড়ালো। ছেলেকে মাঝপথে আটকে দিয়ে চঞ্চল সাহেব ঝিলমিলের সামনে দেওয়াল হয়ে দাঁড়ালেন। কি হচ্ছে এসব? কি হয়েছে তোর সঙ্গে? সামনে থেকে সরে যাও বাবা। বারিশের গলা কেমন যেন হিংস্র গর্জন ঠিকরে বের হচ্ছে। চঞ্চল সাহেবের পেছনে থেকে ঝিলমিল কাপা কণ্ঠে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইল। আমাকে ওনারা সবাই জোর করে এখানে বসিয়েছেন, আমি নিজে থেকে বসতে চাইনি। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে তরঙ্গ। চঞ্চল সাহেব ছেলেকে বোঝাবার চেষ্টা করলেন।
আমি ওকে জোর করে আমাদের সঙ্গে বসিয়েছি, আর পরিবারের সবার সাথে বসে দুটো খেলে তো এত সমস্যা কিসের? বাবা, তুমি সরে যাও। আমি তাকে আগেই মানা করেছি গায়ে হাত কখনো তুলতে না, কিন্তু রোমে যা তরঙ্গ, ও একটু পরে যাচ্ছে। কিন্তু বারিশ কোনো যুক্তির ধার ধারল না। নিজের জন্মদাতাকে এক প্রকার একপাশে ধাক্কা মেরে সরিয়ে দিল সে। তারপর ঝিলমিলের নরম বাহুটা লোহার মতো শক্ত মুঠোতে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল নিজের রোমের দিকে। ঝিলমিল পেছনের দিকে তাকাতে তাকাতে আর্তনাদ করতে লাগলো, কিন্তু ডাইনিং স্পেস থেকে আর কারো কোনো ডাক পৌঁছালো না বারিশের কান পর্যন্ত। রুমে ঢুকে শব্দ করে দরজাটা বন্ধ করে লক করে দিল সে। কার অনুমতি নিয়ে ওখানে খেতে বসেছিলি তুই? বারিশ টিভি চিবিয়ে প্রতিটা শব্দ উচ্চারণ করলো। বললাম তো আমি বসতে চাইনি। ঝিলমিল ভয়ে পেছাতে পেছাতে জানালো, আপনার বাবা কেন জানে আমাকে জোর করে বসালেন। বারিশ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু ঝিলমিলের কোনো কথাই যেন তার কানে ঢুকছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে ডাইনিং টেবিলে জারিফের দিকে ঝুঁকে ফিসফিস করে বলা কথার দৃশ্যটা। নিজের কোমর থেকে চামড়ার চওড়া বেলটা চট করে খুলে ফেলল সে। তারপর ধীরে সুস্থে সেটা ডান হাতে পেঁচাতে লাগলো। সেই দৃশ্যে অন্তরাত্মা খাঁচাচাড়া হওয়ার জোগাড় ঝিলমিলের। ভয়ে গায়ে লোম দাঁড়িয়ে গেল তার। পেঁচাতে পেঁচাতে এক পর্যায়ে তার পিঠ গিয়ে ঠেকলো রুমের বড় কাচের জানালার সাথে। ততক্ষণে বারিশও একদম গায়ে এসে দাঁড়িয়েছে। ঝিলমিল কোনো পথে নিজের ভয়টা চেপে আঙুল চালিয়ে শক্ত গলায় বলল, সেদিন আমায় মেরেছেন, আমি কিছু বলিনি। আজ যদি আবার এমন কিছু করেন তবে আমি সোজা বাসায় গিয়ে সবাইকে বলে জানিয়ে দেব। কোনো অন্যায় ছাড়া আপনি এভাবে যখন তখন আমার গায়ে হাত তুলতে পারেন না। বারিশ এক চুলও সরল না, উল্টে চট করে নিজের বাম হাত দিয়ে ঝিলমিলের চোয়ালটা শক্ত করে মুঠিতে চেপে ধরল, যেন মনে হলো এক চাপে হাড়গোড় গুঁড়ো করে দেবে। এমনভাবে তাকিয়ে আছে যেন আস্ত একটা হিংস্র হায়নার শিকারকে গিলে খাবে। আক্রোশে এক্ষুনি ফেটে যাবে যেন বারিশের চোখ দুটো। ব্যথা পাচ্ছি আমি। ঝিলমিল ব্যথায় কেঁকে ওঠে। মেয়েটার যন্ত্রণা বুঝে আসা মুখটার দিকে হিমশীতল দৃষ্টি রেখে বেল্ট চাপানো নিজের ডান হাতটা সজোরে চালিয়ে দিল ঝিলমিলের মাথার ঠিক পেছনে থাকা জামাটার কাজটাই ওপর। মরমরে শব্দে জানালার পুরো কাজটাই ফাটল ধরল, জায়গায় মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ল, তবে পুরোপুরি ভাঙল না। আচমকা আঘাতে ঝিলমিল ভয়ে শিউরে উঠে ঝট করে চোখ মেলে তাকালো সেদিকে। হ্যালচেল রঙের বড় বড় চোখ দুটো আতঙ্কে আরও বড় হয়ে গেল। হাতে শক্ত করে চামড়ার বেল্টটা পেঁচানো থাকায় লোকটার হাতটা কেটে রক্ত বের হয়নি, কিন্তু সেই আঘাতের তীব্রতা আর জানালার এই অবস্থা থেকে ঝিলমিলের বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। হৃদস্পন্দন কেমন জানি থমকে আসলো ঝিলমিলের, অথচ কয়েক সেকেন্ড আগেও বুক ধরপড় করেছিল। চরমর করে নেমে গেল শরীরে রক্তচাপ। চোখের আলো ধীরে ধীরে অবচা হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। পা দুটো আরও নিজের শরীরটার ভার ধরে রাখতে পারল না। হাঁটুর জোর হারিয়ে সম্পূর্ণ নিস্তেজ হয়ে এলো তার তনুদেহ। বারিশের মুখের দিকে এক পলক ঝাপসা দৃষ্টিতে তাকানোর চেষ্টা করতে ঝিলমিলের চোখের পাতা দুটো ভারী হয়ে পচে এলো। মাথাটা একপাশে ঢেলে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে লাগলো বারিশের গায়ের উপরে। ঝিলমিলের নিস্তেজ শরীরটা তার উপরে ঢলে পড়তে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল বারিশ। চোয়ালের উপরে রাখা তার বাম হাতের চাপ হালকা হয়ে এলো এমনিতেই। মেয়েটার মাথাটা বারিশের বুকের ওপরে এলিয়ে রয়েছে, হাত দুটো ঝুলছে একেবারে নিষ্প্রাপভাবে। গালে স্পর্শ করে কয়েকবার ডাকলো তাকে, বারিশ। কোনো নড়চড় নেই। ঝিলমিলের মায়াবী মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। বারিশ এক মুহূর্ত দেরি না করে দুই বাহুতে ঝিলমিলকে পাচা কোলে করে তুলে বিছানায় শুইয়ে দিল। পরক্ষণে চোখে পড়লো ঝিলমিলের ওপরে। কপালে হাত দিয়ে দেখলো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে শরীরটা। কপালে জমে উঠেছে সূক্ষ্ম ঘামের বিন্দু। ঝিলমিলের বুকের স্পন্দন পরিমাপ করার জন্য সে কবজিটা শক্ত করে চেপে ধরল। পালস চলছে, তবে বড় ধীর ক্ষীণ। প্যানিক অ্যাটাক নাকি অতিরিক্ত ভয় সেন্সলেস হয়ে গেছে বুঝে আসলো না বারিশে। সে তড়িঘড়ি করে সাইড টেবিল থেকে পানির জগটা তুলে হাতের তালুতে খানিকটা পানি নিয়ে ছিটিয়ে দিল ঝিলমিলের বন্ধ চোখের পাতায় আর মুখে। ঝিলমিল, ওপেন ইউর আইস। বারিশের কণ্ঠে এবার আদেশের চেয়ে আতঙ্কের সুরে বেশি স্পষ্ট। ঝিলমিলের কপালে জমে থাকা ভেজা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল সে। পানি ছিটানোর পরও যখন ঝিলমিলের চোখ দুটো খুলল না, বারিশের চোয়াল আরও শক্ত হয়ে এলো। তবে এবার রেগে নয়, নিজের উপরে এক অজানা নিয়ন্ত্রণে। সে ওয়াশরুম থেকে একটা তোয়ালে ভিজিয়ে এনে ঝিলমিলের হাতে আর মুছে দিতে লাগলো মুখ, আর অন্য হাত দিয়ে একটানা তার হাতের তালু ঘষতে থাকলো রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য। ঘরের দরজায় ততক্ষণে চঞ্চল সাহেব আর শিউলি বেগম ধাক্কা দিতেই শুরু করেছেন। তরঙ্গ, দরজা খোল। মেয়েটার সাথে কি করছিস তুই ভেতরে? বাড়ির সেদিকে কান দিল না। তার সমস্ত নজর এখন বিছানায় নিদস্পন্দন পড়ে থাকা 17 বছরের মেয়েটার দিকে। বিরক্তি আর হালকা উদ্বেগ নিয়ে টেবিলে থেকে ফোনটা তুলে
ডক্টরকে ডায়াল করতে যাবে ঠিক তখনই সে খেয়াল করলো ঝিলমিল এক চোখ সামান্য ফাঁক করে তাকে দেখার চেষ্টা করতেই তড়িঘড়ি করে আবার বন্ধ করে ফেললো। বারিশের বোঝার আর বাকি রইল না মেয়েটা জ্ঞান হারানোর নাটক করেছে। এতটা দুঃসাহস মুখে কিছুই বলল না সে। থাকুক এইভাবেই পেটের ভেতরে সব ফন্দি লুকিয়ে। সে ফোনটা যথাস্থানে রেখে সোজা ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ঘরের লাইটটা অফ করে দিয়ে ঝিলমিলের একপাশে এসে শুয়ে পড়ল। মোটেও জ্ঞান হারানোর নাটক করেনি ঝিলমিল, ভয়ে সত্যি জ্ঞান হারিয়েছিল সে। মুখের উপরে ঠান্ডা পানি ছিটকা পেয়ে চেতনা ফিরেছিল ঠিকই, কিন্তু লোকটার থমথমে কণ্ঠ শুনে আবারও নতুন করে ঝামেলার আশঙ্কায় ইচ্ছে করে আর চোখ মেলেনি। কিন্তু এখন সে পড়েছে মহাবিপদে। পেট চৌচো করেছে ক্ষুধায়, রাতের খাবার এক লোকমাও পেটে পড়েনি। রুমের লাইটও নিভিয়ে দিল। এখন কি করবে সে? ক্ষুধার চালায় টিকতে না পেরে একটু নড়েচড়ে ওঠে ধীরে চোখ দুটো মেলে, কিন্তু সাথে সাথে পাশ থেকে অন্ধকার পড়ে তেড়ে এলো বারিশের গমগমে কণ্ঠ। লোকটা শুয়ে শুয়ে এক প্রো উঁচিয়ে বলল, কি? চট করে আবারও শক্ত করে চোখ দুটো বুঝে ফেলল ঝিলমিল। তারপর এক ঝটকায় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। বারিশ আর কথা বাড়ল না, ছোটে কোণে এক চিলতে অবকা ফুটিয়ে চুপচাপ মুখ চোখ বন্ধ করে নিল। দাদিমা, এই মেয়ে আর কতদিন থাকবে এখানে? আমার কিন্তু ওকে একদম সহ্য হচ্ছে না। নিচে ঘরে বসে রাতে বই পড়ছিল ঝর্ণা শাহরিয়ার। তখনই গটগট করে ভেতরে ঢুকে পড়ল জারিফ। তার চেহারা স্পষ্ট ক্ষোভ আর অধৈর্য ভাব। ঝর্ণা শাহরিয়ার চশমার ওপর দিকে একবার চোখ তুলে তাকালেন জারিফের দিকে। তারপর ধীরে সুস্থে বইটা বন্ধ করে টেবিলে রেখে বেশ ঠান্ডা গলায় বললেন, চুপচাপ যা ইচ্ছে দেখতে থাক। তোর চাচুকে চিনিস না? ওর কোনো কিছুর প্রতি কি বেশি দিন আগ্রহ থাকে? এই মেয়েটার প্রতিও থাকবে না। খামোখা অস্থির হচ্ছিস কেন? জারিফ দাদিমার এই শান্ত ভাবটা নিতে পারল না। কিন্তু আমাদেরও তো কিছু করা উচিত দাদিমা। তুমি তো নিজেই ওরে দেখতে পারো না, তাও এত চুপচাপ আছো কেন? তোর কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে আছি? দুটো মাত্র ছেলে আমার, বড় ছেলের বউ অর্থাৎ তোর মা আমার মনের মতো হয়নি। ভেবেছিলাম অন্তত ছোট ছেলে বউটা আমার পছন্দই হবে, তা সেখানে এসে জুটলো এক নাবালিকা। কথাটার অর্থ বুঝতে পেরে চারিফ এক পা এগিয়ে এলো। তাহলে কি করছো তুমি? শুনে কি করবি তুই? সময় হলে নিজেই জানতে পারবি। এখন গিয়ে ঘুমাতো। যাই হোক, আমার পার্টির সামনে, আমি এবারে পার্টিটা বাসায় অ্যারেঞ্জ করতে চাই দাদিমা। ঝর্ণা শাহরিয়ার সঙ্গে সঙ্গে কঠিন গলায় সোজা করে না করে দিলেন। না, বাসায় এসব ফালতু হট্টগোল একদম হবে না দাদিমা, প্লিজ। জারিফের গলায় এবার মরিয়া অনুনয়। বাসায় করাটা খুব প্রয়োজন, তুমি বুঝবার চেষ্টা করো একটু। ঝর্ণা বেগম কিছুক্ষণ গম্ভীর মুখে নীরব রইলেন। কিছুক্ষণ ভেবে শেষমেশ অনুমতি দিয়ে দিলেন, ঠিক আছে কর, তবে কোনো জোর ঝামেলা যেন না হয়। ঠিক আছে, কিচ্ছু হবে না দাদিমা, জাস্ট স্পেশাল কিছু খাওয়া দাওয়া হবে। বলতে বলতে জারিফ চলে গেল রুম ছেড়ে। মাঝরাতে মেঘের বিকট কর্কশ গর্জনে ঝিলমিলের কাঁচা ঘুমটা এক লম্হায় ভেঙে গেল। আতঙ্কে ধক করে উঠল বুক। চোখ মেলাতে দেখলো পুরো ঘর জুড়ে বিজলির তীব্র নীলচে আলো চমকে উঠেছে। জানালার একপাশে খোলা রয়ে গেছে, সেখানে দিয়ে ঝড়ের শস্য হাওয়া বাড়ির পর্দাগুলো ডানা মেলে পাখির মতো উঠছে। পরিস্থিতি বুঝতে পেরে ঝিলমিল এক মুহূর্ত দেরি না করে গাড়ির পাতলা কাঁটাটা একদম মাথার উপরে পর্যন্ত টেনে মুড়ি দিয়ে দিল। বাইরে তখন যেন প্রলয় চলছে। একদিকে গঙ্গাতে থাকা ঝড়ো বাতাস, অন্যদিকে মেয়ের বুক চেরা বিকট হুঙ্কার, আর তার সঙ্গে জানালার কাছে আছড়ে পড়া মুষলধারের বৃষ্টির তীব্র শব্দ। ভীতিতে ঝিলমিলের পুরো শরীর বরফের মতো হিমশীতল হয়ে আসতে লাগলো। কাঁথার নিচে থেকে কেবল চোখের অংশটুকু বের করে সে থরথর করে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। আর জানালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে সে। বিদ্যুৎ চমকানোর আলোয় পুরো ঘরে থমথমে অন্ধকারে একটু পরে ঝলসে উঠেছে। মেঘের পরে গর্জনটা আসলেই ঝিলমিল দু হাতে কান চেপে ধরে শক্ত করে চোখ দুটো বন্ধ করে ফেলল, যেন বাইরের শব্দগুলো তার কান অব্দি না পৌঁছায়। এভাবে কুটিসুটি মেরে কয়েক মুহূর্ত পড়ে রইল সে, কিন্তু ভয় কমছেই না। উল্টো মনে হচ্ছে এক অদৃশ্য হাত যেন তার বুক চেপে ধরেছে। বৃষ্টি থামার কোনো লক্ষণও নেই। সময়ের সাথে সাথে দাপটে আরও বেড়ে চলেছে। নিরুপায় হয়ে ঝিলমিল ধীরে ধীরে পাশ ফিরে তাকালো বারিশের দিকে। সে অন্যদিকে করে গভীর ঘুমে আচ্ছন্ন। নিজের বাসায় থাকলে এমন ঝড়ের রাতে সে ছুটে গিয়ে দাদিমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতো। বৃষ্টি তার পছন্দ হলেও ঝড়ো হওয়ার সাথে মেঘের আওয়াজ তার একদম সহ্য হয় না। কিন্তু এই ঘরে আজ তার নিরাপদ আশ্রয় বলতে কেবল এই একটি মানুষই আছে, যে তাকে ভয়ও দেখায়, আবার উপস্থিতি তাকে এক অদ্ভুত নিরাপত্তায় নিয়ে যায়। ঝিলমিল খুব সাবধানে নিঃশব্দে কিছুটা এগিয়ে গেল লোকটার দিকে। কাঁপতে থাকা দুহাত বাড়িয়ে বারিশের পিঠের দিকে থাকা টি শার্টের কাপড়টা পরম আকুলতায় আঁকড়ে ধরল। ভয় তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে আসছে। মুখের ভিতরে শুকনো জিভ দিয়ে জানা সব দোয়া বিড়বিড় করে চোখছে সে। ঠিক তখনই বাহিরে এক বিকট তীব্রতম শব্দে মেঘ টেকে উঠল।
ঘরে যেন কেঁপে উঠল সেই প্রকম্পনে। খুব কাছে হয়তো বাসটা পড়েছে। ভয়ে আতঙ্কে দিশারা হয়ে ঝিলমিল বারিশের টি শার্টের কাপড়টা দুহাতে খামচে ধরে নিজের মুখটা কুচে দিল। লোকটা চওড়া পিঠের উষ্ণতায় মেয়েটার তপ্ত ও দ্রুত নিঃশ্বাস গিয়ে আষ্টে পড়তে লাগলো বারিশের পিঠে। বারিশ যেন এবার শ্বাস আটকে শক্ত হয়ে গেল, চোখটা মেলালো। এতক্ষণ ধরে মেয়েটা ছটপটানি অনুভব করেছিল সে। জ্বরের তাণ্ডবে তার নিজেরই ঘুম নেই। কয়েক মুহূর্ত গেলেও না লোকটার চোখের পলকে এক পা তুলে ঝিলমিলের দেহের অপর পাশে রাখলো, আর দুই হাতে বিছানায় দুপাশে ছড়িয়ে দিয়ে পুরোপুরি ঝিলমিলের গায়ের উপরে ঝুঁকে এলো। মুহূর্তের মধ্যে ঝিলমিল আটকে গেল বারিশের এই সুগঠিত ও সুদীর্ঘ শরীর এবং বাহুর এক নিবিড় নিশ্চিত্র ঘেরা টোপে। ওপর থেকে বারিশের প্রশস্ত ছায়া পুরোটা ঢেকে ফেলল ঝিলমিলকে। পুরো শরীর একদম শক্ত হয়ে বরফের মতো জমে গেল সপ্তদশী। আতঙ্কে বিস্ময়ে আরও অচেনা আবেশে একদম স্থির হয়ে গেল চোখ দুটো। পাপড়িগুলো অনিয়ন্ত্রিতভাবে ঘন ঘন কাঁপছে। বিজলির নীলচে আলো যখন বারিশের তীক্ষ্ণ চোয়াল আরও কঠিন মুখের উপরে এসে পড়েছে, ঝিলমিল অপলক চোখে কেবল সেদিকেই তাকিয়ে রইল। চোখ সরানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে সে। বারিশের এই হঠাৎ এত কাছাকাছি চলে আসায় সপ্তদশীর মনের ভেতরে থাকা মেঘের ভয় নিমিষে উড়ে গিয়ে সেখানে দানা বাঁধল অন্যরকম ধকপকানি। গাল দুটো কান অবধি অজানা ও উত্তাপে লাল হয়ে উঠতে লাগলো। সে নড়ার চেষ্টা তো দূরের কথা, নিজের নিঃশ্বাসের শব্দটুকুও চেপে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। বাজে ওপরের লোকটা তার বুকের ভেতরে চলতে থাকা এই অস্বাভাবিক তোলপাটটা বুঝে ফেলে। আমার কাছে কেন এসেছ? বারিশের নিচু ভারী কণ্ঠস্বরটা ঘরে থমথমে অন্ধকার আর কান ফাটা বৃষ্টির মতো ভেদ করে ঝিলমিলে কানে এসে পৌঁছালো। ঝিলমিল তার হাজেল মণি দুটো বারিশের চোখচোখে কালো চোখের ওপরে স্থির রেখে থরথর করে কাঁপতে থাকা ঠোঁটের কোনো মতো বিড়বিড় করে বলল, ভয় পাচ্ছি। কাকে? কাকে আবার? মেঘ ডাকছে তাই? ঝিলমিলে কণ্ঠস্বর আতঙ্কে ছোট হয়ে এলো। বারিশের কঠিন চোখের দৃষ্টি আরও গাঢ় হলো। আমি তার চেয়েও বেশি ভয়ঙ্কর, সরো এখান থেকে। আকুল কণ্ঠে মিনতি জানালো ঝিলমিল। প্লিজ, মেঘ ডাকা বন্ধ হোক না, খুব ভয় লাগছে তো। কিন্তু তুমি কাছে আসলে আমার ভয় লাগে। বারিশের গলায় কেমন যেন এক থমথমে গভীর সুর। ঝিলমিল অবাক হয়ে নিষ্পলক চোখে তাকালো। কেন? বারিশ নীরব রইল। দীর্ঘ কয়েক সেকেন্ড স্থিরতায় তাকালে থাকলেও মেয়েটার মুখের দিকে। তারপর খুব ধীরে থমথমে গলায় প্রশ্ন করলো, সেদিন আমি তোমার সাথে কিছু করেছিলাম? ঝিলমিল থতমত খেয়ে গেল। বুকের ভেতরে ধাক্কা মেরে উঠল এক পুরনো আতঙ্ক। গলার স্বর আটকে গিয়ে বলল, কবে? মেরেছিলাম যেদিন। ঝিলমিল এক মুহূর্ত ইতস্তত করে মাথা নেড়ে ধীরে ধীরে বলল, না, কিচ্ছু করেননি। সরো এখন। বারিশের কণ্ঠে আদেশ, কিন্তু তার নিজের এই সরার কোনো লক্ষণ নেই। আপনি তো এইভাবে ঝুঁকিয়ে আছেন। বারিশের চোখ দুটো আরও নিবিড় হয়ে এলো। ঝিলমিলের খুব কাছাকাছি মুখটা নামিয়ে এনে শীতল কণ্ঠে বলল, এত যে কাছে আসতো, আমি কাছে গেলে সইতে পারবে? কণ্ঠে সেই কঠিন হুমকি ঝিলমিলের কানে পৌঁছানোর ঠিক পর মুহূর্তেই একদম হুট করে পুরো আকাশ তীরে যেন প্রলয়ঙ্কারী এক বিকট শব্দে মেঘগর্জন করে উঠল। সাথে সাথে নীলচে বিজলির তীব্র আলোয় ঝলসে উঠল জানালার কাজ। সেই ভয়াল শব্দে বাজবিচারের সমস্ত ক্ষমতা এক সেকেন্ডে লোপ পেল ঝিলমিলের। আতঙ্কে বুক ফেটে যাওয়া অবাধ্য শব্দ করে সে হুট করে তার দুটো হাত বাড়িয়ে দিল উপরের দিকে। বারিশের গলাটা দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে টেনে আনলো নিচের দিকে। পুরো শরীর দিয়ে আষ্টে পিষ্টে বারিশকে নিজের সাথে আঁকড়ে ধরল ঝিলমিল। বারিশ এমনিতেই তার উপরে ঝুঁকেছিল। ঝিলমিলের এই হঠাৎ আকুল টানে তার মাথাটা সোজা হয়ে ঠেকলো মেয়েটার বুকে, যে বুকটা তখন ভয়ে আর দ্রুত নিঃশ্বাসের তোড়ে অনবরত থরথর করে কাঁপছে। যুবকের মনে হলো কোনো ছোট্ট পাখির স্পন্দিত হৃদয় এটি। বাইরের প্রলয়ঙ্কারী ঝড় যেন উঠ করে এসে জাঁকিয়ে বসলো বারিশের নিচের ভেতরে। রক্তের গতিবেগ এক ধাক্কায় বেড়ে গেল কয়েক গুণ। যে যুবক এতদিন হিংস্রতায় চারিপাশে চুরমার করেছে, সেই এখন নিজের বুকের কোহিনী চেপে রাখার নিয়ন্ত্রণ হারানোর এক ভয়ঙ্কর তাণ্ডব অনুভব করছে। ঝিলমিলের কোমল দুটি বাহু এখনও তার গলা পেঁচিয়ে ধরে আছে। নিজের ভিতরে এই অবাধ্য উত্তাল পাতাল সমালন যে বাইরের ঝড় সামলানোর চেয়েও শতগুণ কঠিন, তা এই মেয়ে বুঝলে আর ধরতো এভাবে? ঝিলমিল তখনও আতঙ্কে চোখ দুটো শক্ত করে বুঝে আছে। বাইরে বিজলির গর্জন থেকে বাঁচতে আঁকড়ে ধরে আছে বারিশকে, কিন্তু সে বিন্দুমাত্র টের পেল না। তার এই আশ্রয়টুকু দান করা মুক্ত মানুষটার ভেতরের ঝড়টা এখন বাইরের ঝড়ের চেয়েও কত বেশি বিধ্বংসী ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। বারিশের চোখ দুটো অন্ধকারের মধ্যে কেমন রক্তহীন হয়ে উঠল। সে বেশ কিছুক্ষণ ওভাবে নিথর হয়ে ঝিলমিলের বুকের স্পন্দন শুনল। পরক্ষণে খেয়াল করলো ঝিলমিল তাকে সরিয়ে দিতে চাইছে। বারিশ তাৎক্ষণিক চোখ দুটো বুঝে ফেলল, যেন ঘুমিয়ে পড়েছে সে। বৃষ্টি থেমে গিয়েছে, সরুন এখন। সারা শব্দ নেই লোকটার। আরও কয়েকবার ডাকলো, কিন্তু বারিশ নড়ল না, এক চুলো না।
তার ভেতরে ঝড় তুলে দিয়ে এখন বৃষ্টি থেমে যাওয়ার সংবাদ জানাচ্ছে। শৌলনা বারিশ ঘুমের ভান করে সেভাবে পড়ে রইল। বেচারে ঝিলমিলে ঘুমিয়ে পড়ল। অফিসের দিকের কাজ করার চেয়ে তাহসানকে জানানোর প্রবণতাই বেশি। সুযোগ পেলেই সহকর্মীদের সঙ্গে ইচ্ছা করে একটু উস্কানিমূলক বা গা ঘেঁষা ভঙ্গিতে কথা বলে। যত দূরে থেকে তাহসিনের নজর সেদিকে যায়, সকলে অফিসে ঢুকে একই দৃশ্য চোখে পড়েছিল তাহসিনের। কাজের চাপে একটু কমতেই সোজা গিয়ে ঢুকলো দিঘির কেবিনে। কোনো ভূমিকা না করে দিঘির কাজের টেবিলে সোজা একটা চাপড় মারল তাহসিন। কি চান আপনি? নিজে তো কাজ করেনই না, আমাকেও শান্তিতে কাজ করতে দিচ্ছেন না। এসব বন্ধ করে ভালোভাবে কাজ করতে হলে করুন, নয়তো কাল থেকে অফিসে আসা বন্ধ করুন। দিঘি তখন সবেমাত্র ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে ছবি তুলছিল। আচমকা তাহসিনের এমন হুঙ্কারে ভেতরে ভেতরে চমকে উঠলেও মুখে বিন্দুমাত্র তা প্রকাশ হতে দিল না। ঝটপট ফোনটা টেবিলে রেখে সোজা হয়ে দাঁড়ালো সে। চোয়াল শক্ত করে উল্টো তেড়ে এলো। তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাচ্ছ কোথায়? বলে যেও না তুমি কেবল এই অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, সেটা আমার খুব ভালো করে মাথায় আছে। বলে শত চেষ্টা করি আপনার থেকে দূরে থাকতে, আপনাকে এড়িয়ে চলতে। কিন্তু আপনি কেন এসব করছেন? কেন সবার কাছে নিজেকে এভাবে দিন দিন সস্তা করে তুলছেন? তাতে তোমার কি? আমি গোটা দুনিয়ার কাছে সস্তা হব, যা খুশি করব। তোমার তাতে কি যায় আসে? তাহসিন এবার দিঘির দুটো বাহু শক্ত করে চেপে ধরল। না, হবেন না, কারো কাছে সস্তা হবেন না আপনি। আর না এসব বাজে পোশাক পরে অফিসে আসবেন। দরকার নেই আপনার এভাবে অফিসে আসার। দিঘি স্থির চোখে তাকিয়ে রইল তাহসিনের দিকে। ছেলেটার চোখ দুটো রাগে রক্তিম হয়ে উঠেছে। চোয়াল দুটো শক্ত হয়ে থমথমে করেছে। ডান চোখের কোণ বেয়ে এক ফোঁটা তপ্ত জল গাল গড়িয়ে নেমে এলো অবাধ্য তরুণীর। অত্যন্ত অভিমানী গলায় দিঘি বলল, ভালোই তো হতে চেয়েছিলাম, তুমি তো হতে দিলে না। কি এমন ক্ষতি হতো বলো? আমার একটু ভালোবাসলে সবার চোখে এই বাজে মেয়েটা না হয় তোমার জন্য একটু ভালো হতো। তাহসিন এক মুহূর্ত জন্য চোখ বুঝলো, তারপর নিচু গলায় বলল, আপনাকে ভালোবাসা সম্ভব হলেও আপনাকে নিজে করে নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? দেখি চিৎকার করে উঠল। তুমি কি কোনো জানোয়ার, নাকি আমি কোনো জন্তু? আমরা দুজনেই রক্ত মাংসের মানুষ। তাহলে কেন সম্ভব না? কারণ শাট আপ, থামিয়ে দিল চিখি। শুনতে চায় না আমি তোমার কোনো সামাজিক অজুহাত আর নীতিবাক্য। প্রয়োজন নেই তোমাকে আমার। আমি যেমন ছিলাম ঠিক তেমনই থাকবো। চলে যাও এখান থেকে, জাস্ট গো আউট। তাহসিন সরল না। দিঘির বাহুর উপর থেকে তার হাতের মূল্য একটুও ঢিলে হলো না। সে দিঘির একদম চোখের দিকে তাকিয়ে শান্তভাবে কিছু প্রশ্ন ছুড়ে দিল। কতটা ভালোবাসেন আপনি আমায়? পারবেন আমার সঙ্গে গ্রামে গিয়ে আমার সেই ভাঙা ঘরে গিয়ে থাকতে? পারবেন আমার ছোট ছেলেকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে? শ্বাস নিতে ভুলে গেল দিঘি। তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাহসিনের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, কি বললে? তো তোমার ছেলে মানে? হ্যাঁ, আমার ছেলে, আমার নিজের সন্তান। মাহারা এক অসহায় শিশু। পারবেন তাকে নিজের সন্তানের মতো মায়ের আদর দিতে? বাবার একমাত্র আদরের মেয়ে ছেলে দিঘি। ছোটবেলাতে নিজের বাবাকে হারায় সে। মাঝার চৌধুরী মারা যাওয়ার পর থেকেই মেয়েটার জীবন একদম এলোমেলো হয়ে যায়। কলেজে উঠতেই সে মাস্টারিক্ত বেহায়া আর বেপরোয়া হয়ে ওঠে। প্রায় নূরজাহান চৌধুরী এখানে খবর আসতো দিঘি আর তার সাথে মারামারিতে জড়িয়েছে। ধীরে ধীরে মদ্যপানেও আসক্ত হয়ে পড়েছিল সে। দিঘির মনে গভীর সন্দেহের পাথর বেঁধেছে। তার বাবাকে খুন করা হয়েছে, কিন্তু তার মা কখনোই এসবে গুরুত্ব দেয়নি, আর না তো কোনো তদন্ত করেছে। এসব বিষাক্ত চিন্তা মাথায় পুষে রেখেই নিজের জীবনটাকে এভাবে তছনছ করে চলেছে সে। সেদিনও রাতে চরম মাতাল অবস্থায় বাড়ি ফিরেছিল তিখি। ধোদ্রাতে হারছিল আর আপন মনে গাইছিল, নেতা থেকে অভিনেতা, আমার স্টাইলের সবাই ফিদা। কবে আসবে আমার সেই হিরো? কবে আসবে আমার সেই হিরো? পায়ের সামান্যতম ভারসাম্য হারিয়ে আরেকটু হলে মাটিতে আছড়ে পড়তো দিঘি। কিন্তু কেউ একজন দু হাতে তাকে শক্ত করে আগলে নিল। নিজেকে সামলে নিয়ে নিজের দুবাহুর দিকে তাকালো তরুণী। কোনো পুরুষের হাত এবার ঝাপসা চোখ দুটো ধীরে ধীরে ওপরের দিকে তুলল সে। উজ্জ্বল শ্যামলা বর্ণ, তীক্ষ্ণ চোয়ালের যুবক দাঁড়িয়ে তার সামনে। কুচকুচে কালো রঙের পুরুষ দিঘির একদম পছন্দ নয়, কিন্তু এই যুবকের চোখগুলো অদ্ভুত, একদম কুচকুচে কালো নয়, কেমন যেন একটা নীলচে আভা ঠিকরে বের হচ্ছে। তবে পুরোপুরি নীলও বলা যায় না। কেমন যেন চোখের দৃষ্টি ঠিক অস্পষ্ট আন্দাজ করতে পারল না মাতাল দিঘি। কিন্তু পুরুষটাকে দেখা মাত্রই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। গানের লাইনটা সুর করে গেয়ে উঠল সে, করবো যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। লাইনগুলো শেষ করে চট করে যুবকটির গালে একটা শুকনো চুমু বসিয়ে দিল দিঘি। পরক্ষণে ঠাস করে একটা জোরালো চর এসে লাগলো তার নিজের গালে। দিঘি গাল চেপে ধরে পাশ ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছেন তার মা নূরজাহান চৌধুরী। নির্লজ্জা মেয়ে একটা। অচেনা ছেলেকে এভাবে চুমু দিতে লজ্জা লাগলো না?
দেখি কালে হাত রেখে এক চিলতে বেপরোয়া হাসি হেসে বলল, নির্লজ্জা যখন বলেই দিলে তখন আবার লজ্জা লাগে কিনা জিজ্ঞেস করছো কেন? মেয়ের কথায় কোনো জবাব দিল না নূরজাহান বেগম। সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, এখন আসতে পারো, কাল থেকে তবে এ বাড়িতেই থেকো। জি ম্যাম, আসি, বলেই চলে গেল ছেলেটা। কে এটা মা? যাকে তাকে বাসায় রাখতে চাইছো কেন? ছেলেটা যেতেই বলল, দেখি, ও তাহসিন, আমার পূর্ব পরিচিত। কাল থেকে ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছে। ছেলেটা খুব ভালো এবং কাজের। তাকে বাসায় রাখলে আমার সুবিধা। তাছাড়া এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, রুমে যাও। দেখি একবার সদর দরজার দিকে ঘুরে তাকালো। পরক্ষণে একটা লম্বা শ্বাস নিয়ে হেলে দুলে রুমে চলে গেল। পরদিন সকালেই সেই পুরুষটিকে নিজের বাসায় দেখলো। তখন থেকে একটু একটু করে শুরু হয় দিঘির পাগলামি। মেয়েটা রাতে বেশ করে বাড়ি ফিরত। তখন থেকে সন্ধ্যাবেলায় তাকে পাওয়া যেত না। এমনকি অনেক সময় সারাদিন বাসায় থাকতো, নানা বাহানায় অফিসে যেত। কত পেন্সিল আর্টের ছবি আঁকিয়েছে মেয়েটা তাহসিনের। তাহসিনকে যত রকমভাবে বিরক্ত করা যায় সে করেছে। নিচে তাহসিনের রুমে গিয়ে ও হুটার জড়িয়ে ধরেছে, কখনো তার গালে চুমুও খেয়েছে। তবুও কখনো বলল না সে বিবাহিত বা বাচ্চা আছে। আগে কেন বললে না আমাকে? তাহসিনের থমথমে মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, দেখি, আমি জানতাম না আপনি এত দূর চলে আসবেন। জানলে তুমি অন্য নারীকে স্পর্শ করে তার শরীরে নিজের সন্তান জন্ম দিয়েছ তাহসিন? অবুঝের মতো প্রশ্ন করলো দীঘি। তার গলার স্বর থরথর করে কাঁপছে। মেয়েটা তো সহজে কাঁদে না। বাবার মৃত্যুর পর কোনো ঝড়ঝাপটাতেই তার চোখ দিয়ে পানি পড়তে দেখা যায়নি। অথচ আজ তার গলা ধরে আসছে, বুক ঠেলে কান্না আসছে, দু চোখের কোল বেয়ে নামছে নোনতা পানির তীব্র ধারা। তাহসিন কোনো জবাব না দিয়ে অপরাধীর মতো মাথাটা নিচু করে ফেলল। দিকে এগিয়ে গিয়ে দুহাতে চেপে ধরল তাহসিনের জামার কলার। এই বল, আগে কেন বলিসনি আমায়? কেন বলিসনি তুই অন্য নারীকে স্পর্শ করেছিস? কেন বলিসনি তোর বাচ্চা আছে? কেন? সাউন্ড প্রুফ রুম হয়, বাইরে গেল না দিকের চিৎকার। তাহসান দিকের হাত ধরে বলল, আপনার আর আমার মধ্যে এমন কোনো চুক্তি বা অধিকারের সম্পর্ক ছিল না যে এই সত্যটা আমাকে বলতেই হবে। আর হ্যাঁ, এটাই বাস্তব, আমার সন্তান আছে। তুমি ঠিক করনি তাহসিন, অন্য কাউকে ছুঁয়েছ, তার পেটে বাচ্চা জন্ম দিয়েছ। এটা তোমার আগেই বলা উচিত ছিল। তাহলে অন্তত তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড পুরুষকে আমি ভালোবাসতাম না। কারণ আমি আমার পছন্দের জিনিস স্পর্শ করে তো দূর, তার উপরে কারো নজর বা ছায়াও আমি সহ্য করি না। তাহসিন কিছু একটা বলতে চাচ্ছিল দিঘিকে, তবে তার আগেই দিঘির হাতের এলোমেলো চড় খেতে হলো তাকে। তাহসিনকে আর কিছু বলার সুযোগ দিল না দিঘি। অফিস থেকে বের হয়ে গেল। অন্যান্য দিনের চেয়ে আজ শরীরটা একটু বেশি ভার ভার লাগছে ঝিলমিলের। বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। গলার কাছটায় কোনো কোনো গরম নিঃশ্বাস এসে পড়েছে। অস্বস্তিতে ভ্রু কুচকে চোখ বন্ধ রেখে সে হাতটা নিজের বুকের দিকে বাড়ালো, কিন্তু স্পর্শ পেতেই তার হাতের আঙুলগুলো হঠাৎ জমে গেল। নরম কাপড়ে বদলে হাতের তালুতে ঠেকালো শক্ত কাঁধ আর রুক্ষ চুল। চোখ মেলে তাকাতেই কিশোরীর বুকের স্পন্দন থমকে গেল। গভীর ঘুমে আছানো বারিশ তার বুকের উপরে মাথা রেখে নিঃশব্দে শুয়ে আছে। লোকটার চওড়া শরীরটা অনেকটা ঝিলমিলের ওপরে চেপে বসে আছে। হঠাৎই চিলমিলের চোখ গেল নিচের দিকে। সেখানে যা দেখলো, এবারে তার পুরো শরীরে অজানা শিহরণে শিউরে উঠল, যেন মাথার চুল থেকে নখ পর্যন্ত একটা অবশ করা বিদ্যুৎ খেলে গেল। চামড়ার উপরে হাজারটা সূক্ষ্ম কাটা ফুটে বের হলো নিমিষেই। লোকটার এক হাতে পূর্ণ অধিকার নিয়ে চেপে বসে আছে চিলমিলের বুকের বিপদসীমার ওপরে। নিথর কাঠ হয়ে কিছুক্ষণ সেদিকে তাকে রইল মেয়েটা। শুকনো ঢোক গিলে ধীরে ধীরে সরিয়ে দিল হাতটা। তারপর পুরো শরীরটাই ঠেলতে শুরু করলো। আপনার সাহস এত বেড়ে গিয়েছে আমার উপরে এসে শুয়ে আছেন, সরুন। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করে পর ঘুম ভাঙলো বারিশে। মাথা তুলে ঝিনমিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হোয়াট হ্যাপেন্ড? সকাল সকাল মাথার কাছে এসে এইভাবে চেঁচামেচি কেন করছো? বলতে বলতেই সে গায়ের ভার শরীর নিয়ে বিছানায় নিচের দিকে সরে গেল। ঝিলমিলের সাথে সাথে কিছু বলতে পারল না। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল লোকটার দিকে, যেন সত্য শোনা কণ্ঠস্বরটা এখনো তার কানে গিয়ে বাজছে। আওয়াজটাও কি একটু বেশি ভালো শোনালো? লোকটার গলার স্বর এমনিতেই বেশ বিরিকি আর সুন্দর, কিন্তু ঘুম ভাঙা এই নিচু স্বরটা যেন আরো অদ্ভুত রকমের আকর্ষণীয় লাগছে। ভাবনার মাথায় আসতেই নিজেকে মনে মনে ধিক্কার দিয়ে জিভ কাটলো ঝিলমিল। নাক পুরো কুচকে বলল, আমার উপরে এসে শুয়েছেন কেন শুনি? আর কিছুক্ষণ এভাবে থাকলে তো আমি আটকে মরেই যেতাম। বারিশের শান্ত জবাব, আমি নিজে থেকে তোমার উপরে যাইনি, তুমি আমাকে টেনে তোমার উপরে এনেছিলে। অসম্ভব, বাজে কথা বলবেন না একদম। আমি কখনোই এমন কাজ করতে পারি না। মনে করে দেখো, কাল রাতে ঝড়ের সময় আমার কাছে এসে কিভাবে কাঁপছিলে। ওয়াশরুমে চলে গেল বারিশ। ফ্রেশ বের হতে হতে ঝিলমিলের কাল রাতের কথা মনে পড়ে গেল। সে বলল, তাই বলে সারা রাত আপনি আমার উপরে শুয়ে থাকবেন? বারিশ বেঁচে চলে তোয়ালে মুছতে মুছতে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, ও সরি,
আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। বাই দ্য ওয়ে, এত যখন কষ্ট হচ্ছিল তুমি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে না কেন? তীক্ষ্ণ চোখে তাকালো ঝিলমিল। ঝিলমিলের তো চেষ্টা করেছিল পাথরটাকে সরাতে, না পেরে ক্লান্ত হয়ে নিচে ঘুমিয়ে পড়েছিল। পাহাড়ি চাটকাইয়া শাড়ির মতো শরীর বানিয়ে রেখেছেন, সরাবো কি করে? বিড়বিড় করতে করতে বলল ওয়াশরুমে দিকে যাচ্ছিল। ঝিলমিল বারিশ টেনে ধরে বলল, কি বললে? কাল রাতে ঝড় হয়েছিল বলে আমি একটু ভয় পেয়েছিলাম, তাই বলে আপনি তার পূর্ণ সুযোগ নেবেন? বারিশ ঝিলমিলের কানের কাছে মুখ নিয়ে মৃদু আওয়াজে বলল, সুযোগে যদি নেওয়ার হতো তবে সকালে আস্ত জামা কাপড়ে ঘুম ভাঙতো না তোমার। কানে দুই পাশ দিয়ে গরম ভাব বের হতে শুরু করেছে কিশোরীর। কানের লতি থেকে শুরু করে গাল, ঘাড় আর গলার চামড়া এক নিমিষে টকটকে লাল হয়ে মারাত্মক রকম গরম হয়ে উঠল। লোকটা এতটা স্পষ্ট, এতটা নির্লজ্জভাবে এমন কথা কানের কাছে এসে বলতে পারে, তা ঝিলমিলের ধারণার বাইরে ছিল। এই মুহূর্তে সে আর কোনো কিছু না বলে নিজেও ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে রুম ফাঁকা পেল সে। একটা কুর্তি আর স্কার্ট বের করে বিছানায় রাখলো। প্রথমে পরে নিল স্কার্টটা। টি শার্টটা খুলতে থাকা অবস্থায় দরজায় শব্দ পেয়ে চেঁচিয়ে উঠল। রুমে এলে নক করে আসতে হয়, আপনি জানেন না? খোলা টি শার্টটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে উল্টো দিকে ঘুরতে ঘুরতে বলে ঝিলমিল, আমার রুমে আমি আসবো, নক করে কেন আসতে যাব? সঙ্গে সঙ্গে বারিশের উত্তর এলো পেছন থেকে। এই মুহূর্তে গায়ে কেবল স্কার্ট ছাড়া আর কিছু নেই ঝিলমিলের। লোকটার এমন বেহায়াপূর্ণ কথা শুনে এক মুহূর্তে মেজাজ বিগড়ে গেল তার। খুব চেপে রেখে বলল, বের হন রুম থেকে দ্রুত। পারবো না, যা করে তাড়াতাড়ি শেষ করো, কাজ আছে আমার। দরজা থেকে মুখ করে দাঁড়ালো বারিশ। ঝিলমিল দাঁড়িয়ে আছে বিছানার পাশে। ওয়াশরুমে যেতে হলে এই মেন দরজা টপকেই যেতে হবে, যেখানে লোকটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। চরম বিপাকে পড়ে গেল। রক ফুলিয়ে বলল, আপনি না গেলে আমি কিভাবে শেষ করব? আমি ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে শেষ না হলে কিন্তু আমি এসে আমার কাজ শুরু করে দেব। ঝিলমিল খাড় করিয়ে বারিশের চওড়া পিঠের দিকে তাকালো। রাগে রিরি করে উঠল পুরো শরীর। ইচ্ছে করছে পেছন থেকে শক্ত একটা ধাক্কা মেরে লোকটাকে রুম থেকে বের করে দিয়ে দরজায় খিল তুলে দিতে। দাদা দাঁত চেপে বলল, আপনি 5 মিনিট রুমের বাইরে গিয়ে দাঁড়ান। পারবো না, তাছাড়া তোমার এসব দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। কতটা শুনে যেন মাথা রক ছিঁড়ে গেল ঝিলমিলের। রাগে লজ্জায় পায়ের তলা থেকে শিউরে ওঠার মতো অনুভূতি। বলা কি লোকটা কিসব দেখার কথা বলেছে? তাকে দেখতে চেয়েছেই বাকি। আশ্চর্য তো। আর 4 মিনিট। বারিশের ভারী কণ্ঠস্বর কানে আসতেই ঝিলমিল আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। হাতে চেপে ধরা টি শার্টটা দ্রুত বিছানার উপরে ছুঁড়ে মেরে ইনারটা একটানে খুলে ফেলল। তারপর বেড থেকে কুর্তিটা সাথে মেলা ইনারটা তুলে নিয়ে চটজলদি পরে ফেলল। হাত দুটো কাঁপছিল তাড়াহুড়োয়। আর 3 মিনিট। ঝিলমিল আরও দ্রুত হাতের কাজ চালালো। ওপরে কুর্তিটা তড়িঘড়ি করে গায়ের মধ্যে গলিয়ে দিয়ে কোনো মতে শ্বাস ফেলল। শেষ। কুর্তির হাতেটা ঠিক করতে করতে বলল সে। কাজের জানালা থেকে এতক্ষণে চোখ সরালো বারিশ। বুক জুড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। অলক্ষে গলার নালি বেয়ে এক ঢোক গিলল সে। জানালাটা ঠিক দরজার গা ঘেঁষে, যেখানে পুরো ঘরটা তো আছেই বটে, ঝিলমিলের অনাবৃত শরীরের স্পষ্ট প্রতিচ্ছবিও এতক্ষণ কাচের ওপরে একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। ইন্টারেস্টিং ভিউ। পকেটে হাত কুঁজতে কুঁজতে আনমনে বিড়বিড় করলো বারিশ। কিছু বললেন না? কোথায় যাচ্ছেন? আপনার না কাজ আছে? বারিশকে রুম থেকে বের হতে দেখে দেখে বলল ঝিলমিল। শেষ বলে রুম থেকে বের হয়ে গেল লোকটা। ঝিলমিল একবার দেওয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 9টা বাজে। শুক্রবার হওয়ায় অ্যালার্মের বাজে শব্দ বাজেনি, না হলে ভোরেই উঠতে হতো তাকে। সে এবার নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই কাচের জানালার দিকে দৃষ্টি সরে গেল তার, যেখান থেকে ঝিলমিলে এতক্ষণে দাঁড়িয়ে থাকা জায়গাটা দেখা যাচ্ছিল। সে এখন দাঁড়িয়ে আছে বারিশের জায়গাটাই। এতক্ষণে লোকটার এখানেই দাঁড়িয়েছিল। মাত্র ঘটে যাওয়া সব কিছু মাথায় ঘুরপাক খেতেই গরম হয়ে গেল শরীর। সে নিজেই একবার নিজেকে ভালোভাবে দেখে নিল। তাড়াহুড়ো করে অন্যটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে হনন করে নিচের দিকে পা বাড়ালো সে, যেন লোকটাকে সামনে পেলেই মাথা ফাটিয়ে দেবে। বারিশ চাচ্ছু। সোফাতে বসে ফোন দেখছে বারিশ। হঠাৎই এক বাচ্চার গলা পেয়ে চোখ তুলে তাকালো সে। দেখলো সদর দরজা দিয়ে দৌড়ে আসছে ঝিলমিলের ছোট ভাই জিহান। দৌড়ে এসে বারিশের গলায় চলিয়ে পড়ল। পেছনে পেছনে আসছে মেহেরাজ। ভাতিজার মুখে চাচু ডাক শুনে সে বলল, আরে এখনো চাচু বলে? ভাইয়া বলতে বলছি না, ও তোমার ভাইয়া হয়। জিহান লাফিয়ে বারিশের কোলে বসতে চাইল, কিন্তু বারিশ তাকে কোলে নিল না। তাকে ধরে সোফায় একপাশে বসে গম্ভীর গলায় শুধালো, কে তোমার চাচু? তুমি? ভাইয়া। আপু বলছে তুমি আমার চাচু। মনে মনে চরম বিরক্ত হলো বারিশ। বইয়ের মুখ থেকে চাচু ডাক বন্ধ করতে পারলেও এই পিচ্চি শালা এখনো শুধরায়নি।
বারিশ একটু ঝুঁকে জিহানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোর বাপ তোর চাচু, আজ থেকে তোর বাপকে চাচু ডাকবি, তাহলে আমি তোকে 2টো করে ললিপপ কিনে দেব। আচ্ছা। জিহানের চোখ চিকচিক করে উঠল। কিরে, আমাকে পাত্তাই দিচ্ছিস না? বারিশের মুখোমুখি সোফাতে বসতে বসতে মেহেরাজ বলল, তুই কি এখনো সেদিনের ব্যাপারে রেগে আছিস? বারিশ ফোনের দিকে চোখ রেখে কাঠফাটা গলায় বলল, এখানে এসেছিস কেন? কে পাঠিয়েছে? তোর ভাই? সে কেন পাঠাবে? আমি কি এখানে আসতে পারি না? আর জিহানকে জাহানকে জাহানকে দেখার জন্য বায়না ধরেছিল, তাই নিয়ে এলাম। ওই তো জাহান আসছে। ঝিলমিল দ্রুত পায়ে নিচে নামছে। তার পেছন পেছন চঞ্চল সাহেব, ঝর্ণা বেগমও আসছে। ধীরে নামো, পড়ে যাবে তো। চঞ্চল সাহেব পড়লেন। ঝিলমিল শেষ হবে না শুনে নেমে এলো। ততক্ষণে জিহান এসে বোনকে জড়িয়ে ধরেছে। মেয়েরা ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, কিরে, এভাবে কেউ সিঁড়িতে নামে? ধীরেই তো নামছিলাম চাচু। তোমরা কখন এলে? কথাটা বলা অবস্থাতেই নাক ফুলিয়ে বারিশের দিকে আর চোখে তাকালো ঝিলমিল। এমন সময় তার চাচা এসেছে। লোকটাকে কিছু বলতেও পারছে না। মাত্রই এসেছি, বস এখানে। সোফায় নিজের কাছে জায়গা করে দিল মেহেরাজ। বারিশ বাধা দিল, ও বসবে না, যাও নাস্তা বানাও, আমার খিদে পেয়েছে। মেহেরাজ অবাক হলো। সে একবার পেছনে ডাইনিং টেবিলের দিকে তাকালো, যেখানে যেখানে বাসার কাজের লোকের আর শিউলি বেগম সকালে নাস্তা সাজাচ্ছে। নাস্তা তো তৈরি, ও কেন বানাবে? ঝিলমিল জানে বারিশ এখন তারা উত্তর দেবে। সে নিজের চাচা কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, ওদের বাসা কাজের লোক বড্ড নোংরা চাচ্ছু, খাবার খেতে তৃপ্তি আসে না আমার, তাই আমি নিজেরটা নিজে বানিয়ে খাই, মাঝের মধ্যে ওনাকেও দেই। কি বলিস? এভাবে কতদিন? মেহেরাজও একই ভঙ্গিতে গলার স্বর নিচু করে বলল, আমার অভ্যাস হয়ে গেছে, এত ভেবো না। বলে বারিশ দ্বিতীয়বার তাগদা দেওয়ার আগেই ঝিলমিল সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঘণ্টাখানেক পরে ট্রেতে করে ধোয়া ওঠা গরম কফি আর নিজের হাতে তৈরি স্পেশাল চিকেন স্যান্ডউইচ সাজিয়ে ড্রয়িং রুমে নিয়ে এলো ঝিলমিল। ততক্ষণে শেরলি বেগম মেহেরাজকে ডাইনিং টেবিলে খাওয়ার জন্য ডাকলেন। আমি বাসা থেকে এক প্রকার খেয়ে এসেছি, একদম জায়গা নেই। কিন্তু ঠিক তখনই ঝিলমিল ট্রেটা সেন্ট্রাল টেবিলের উপরে রাখলো। স্যান্ডউইচগুলোর চমৎকার ঘ্রাণ আর লোভনীয় সাজানো দেখে মেহেরাজের পেটের ক্ষুধা যেন নতুন করে জেগে উঠল। সে মুচকি এসে বলল, আমার ভাইজির জন্য স্যান্ডউইচ দেখে তো আর লোভ সামলাতে পারছি না, দে তো একটা। পাশে বসে থাকা জিহানও 2 পা দুলিয়ে বলে উঠল, আমিও খাবো আপু। ঝিলমিল প্লেট দুটো এগোনোর মধ্যেই বারিশ কোনো রকমে ভনিতা না করে খপ করে প্লেট দুটো নিজের দিকে টেনে নিল। তারপর একদম শটান গলায় বলল, টুম্পা, ওখান থেকে কয়েকটা পরোটা আর মিষ্টি এনে দাও তো। অতঃপর বারিশ একদম ভাবলেশীন মুখে স্যান্ডউইচে থালাটা কোলের কাছে টেনে নিয়ে নিজের মতো করে খেতে শুরু করলো। জিহান ঠোঁট ফুলিয়ে কান্নার উপক্রম। আপু দাও, কি হলো? আপনি ওদের দিচ্ছেন না কেন? বারিশ কোনো উত্তর না বলে সবগুলো খাবার নিয়ে উপরে চলে গেল। ঝিলমিল শুধু একরাশি বিরক্তি আর বিস্ময় নিয়ে লোকটার কাণ্ড কারখানা দেখল। মেহেরাজ যদি বারিশের বন্ধু না হতো তাহলে বোধহয় অপমান অপমান বোধ করত, তবে বন্ধু হয় তার কিছু যায় আসলো না। কিন্তু ঝিলমিল নিজের কেমন লজ্জা পাচ্ছে। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, পুপি কোথায়? পুপিকে নিয়ে আসতে। ওকে কাল রাত থেকে পাচ্ছি না, নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে ঘুরতে গিয়েছে। ঝিলমিল খটকা লাগলো। সে বলল, তাহসিন আঙ্কেল কোথায়? ও তো বাসায়। কেন? এমনি পুপির ফোন বন্ধ। না, তবে কল তুলছে না। আর কিছু জিজ্ঞেস করলো না এই ব্যাপারে। মেহেরাজ আর কিছুক্ষণ বসে জিহানকে নিয়ে চলে গেল। গভীর নির্জন মধ্যরাত, চারিপাশটা একদম নিঝুম। নাইট ক্লাবের তীব্র ঝাঁঝালো আবহে অতিরিক্ত মদ গেলে দিকে এখন পুরোপুরি অসার। নিজের পায়ে দাঁড়িয়ে থাকার এতটুকু সাধ্য নেই তার। লোকচক্ষুর আড়ালে তাকে নিজের বাহুডোরে আগলে কোলে তুলে সোজা বসিয়ে নিয়ে গেল তাহসিন। ঘরের অবচা আলোয় ধীর গতিতে দিঘিকে বিছানায় শুয়ে দিল সে। মদের ঘোর আর যন্ত্রণায় দিঘির ঠোঁট দুটো থেকে বিড়বিড় করে উঠল। চোখের পাতা দুটো অস্বাভাবিক ভারী, কিন্তু কারো স্পর্শের স্পষ্টভাবে চোখ মেলে তাকাতেই সামনে তাহসিনের অবচা মুখ দেখতে পেল। চিনতে পারার পর মুহূর্তেই দিঘির বুকের গহীনে জমে থাকা কষ্টগুলো তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠল। মেকি রাগ আর অস্পষ্ট গলায় সে বলে উঠল, তুমি তুমি আমাকে একদম স্পর্শ করবে না, দূরে থেকো, চলে যাও এখান থেকে। তাহসিন কোনো কথা বলল না। সে ঝুঁকে পড়ে দিঘির কপালের উপরে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো ধীরে হাত দিয়ে সরিয়ে দিতে দিতে নিচু সিক্ত গলায় বলল, যারা সত্যি ভালোবাসে তারা সবকিছু মেনে নেয় ম্যাম। দিঘির চোখ দুটো টলমল করে উঠল নোনা জলে। সে মাথা নেড়ে আকুল হয়ে বলল, আমি পারবো না, আমি পারবো না। তাহসিন হালকা হেসে একটু হাসলো। তবে বলতেই হয়, আপনার ভালোবাসা মিথ্যে ছিল। মেয়েরা তার নিজের পুরুষের কাছে অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না তাহসিন। সেখানে তুমি অন্য একজনের নিজের হাতে স্পর্শ করেছ। আচ্ছা, মানতে হবে না, তবে এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? আমি তোমাকে ভুলে যেতে চাই। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছে ঝিলমিল। তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাচ্ছে বারিশ।
ঝিলমিল কাল থেকে একদম চুপ হয়ে আছে। একটা মানুষ এতটা নির্দয় হয় কিভাবে? মেহেরা চাচুর কথা না হয় বাদ, তাই বলে ছোট একটা বাচ্চার মুখ থেকে খাবার কেড়ে নিতে হবে? ওই রাখি কল থেকে বারিশের সাথে একটা কথাও বলেনি সে। তবে কালকের সেই ঘটনার কথা মাথায় আসতেই আর নিজেকে আটকে রাখতে পারল না ঝিলমিল। সিটে সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, কাল যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম তখন আপনার চোখ কি জানালার দিকে ছিল? কোন জানালা? আমাদের রুমের জানালার পাশে যেটা আছে। মনে নেই? সত্যি করে বলুন, আপনি কি কিছু দেখেছিলেন? কেন, দেখার মতো কিছু দেখাচ্ছিলে তুমি? শুনে স্তব্ধ হয়ে রইল ঝিলমিল। লজ্জা আর অস্বস্তিতে কানে লতি দুটো নিমিষে গরম হয়ে উঠল তার। তোতলে উঠে বলল, আপনি আপনি এভাবে কথা বলবেন না। সেখানে দাঁড়িয়ে আপনি সত্যি কিছু দেখছেন কিনা সোজাসুজি বলুন। বারিশ আস্তে করে গাড়ি স্লো করে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের আপাত মস্তক একবার পরোক্ষ করে নিল। তারপর ধীর গম্ভীর গলায় বলল, যদি বলে দেখছিলাম তাহলে আর জীবনে আমার সামনে আসতে পারবে? কথাটা শুনে ঝিলমিলের মুখ একদম বন্ধ হয়ে গেল। আর কতক্ষণ অপলক চোখে তাকিয়ে থাকে। ঝট করে মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল সে। বারিশের ঠোঁটে কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। এরপর পুরো রাস্তা দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। কিছুক্ষণ পর একটা অ্যাপেলের শোরুমের সামনে গাড়ি এসে থামলো। ঝিলমিলকে গাড়িতে বসিয়ে রেখে ভেতরে গেল সে। ঠিক 10 মিনিটের মাথায় ফিরে এলো হাতে একটা প্যাক করা আইফোনের বক্স নিয়ে। গাড়িতে উঠে ঝিলমিলের কোলে ছুড়ে দিয়ে বলল, নাও ধরো। বাংলাদেশে অ্যাপেলের শোরুম কোথায় আছে ভাই, কোথায়? আমি যে 2 দিন আগে একটা ফোন কিনলাম অ্যাপেলের, ভাই কোথায়? আমি তো অ্যাপেলের শোরুম পেলাম না। কোলে পড়া আইফোন 7-এর লেটেস্ট মডেলটা দেখে ঝিলমিলের চোখে তারা চকচক করে উঠল। কিন্তু পরক্ষণেই কিছু একটা মনে করতে বক্সটা বারিশের দিকে ঠেলে দিয়ে বলল, আমার লাগবে না এটা। বারিশ কোনো তর্ক করলো না। কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে দিল, নেবে না? না। থমথমে মুখে ফোনটা হাতে নিয়ে গাড়ির গ্লাসটা এক এক করে এক এক করে পুরোটা নিচে নামালো। তারপর ঠান্ডা গলায় বলল, তুমিও নেবে না, আর আমি তো এটা ব্যবহার করব না, সুতরাং দরকার নেই এটার। বলে হাতের ফোনটা সজোরে বাইরে ছুঁড়ে ফেলার ভঙ্গিতে জানালার বাইরে হাত বাড়ালো সে। আরে করছেন কি? ঝিলমিল আতঙ্কে প্রায় চিৎকার করে উঠে বারিশের হাতটা দুহাতে আঁকড়ে ধরল। 1.5-2 লাখ টাকার এই ফোনটা ওভাবে রাস্তায় ফেলে দেবে? লোকটা কি সত্যি সত্যি পাগল নাকি? ঝিলমিল নিজের কাছে ফোনটা রেখে দিল। বারিশ আর কথা না বাড়িয়ে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। তার ফর্সা মুখটাতে ফুটে উঠেছে একটা থমথমে ছায়া। সেটা কি দুশ্চিন্তা নাকি বিরক্ত তা বোঝা যাচ্ছে না। পরিণীতা মেয়েটা সবসময় তাকে ভীষণ বিরক্ত করে। আজও মেয়েটার সাথে দেখা হয়েছে তার। কথা শেষে বারিশ যখন ওকে পেছনে ফেলে চলে আসছিল ঠিক তখনই পেছন থেকে একটা অদ্ভুত মিষ্টি কিন্তু তীক্ষ্ণ গলায় ডেকে ওঠে পরিণীতা, ওকে পাই আর যে বারিশ। কতটা কানে পৌঁছাতেই বারিশের হাতে থেমে গেল। মুহূর্তে পুরো শরীর বরফের মতো জমে গেল তার। কিছুক্ষণ শটান দাঁড়িয়ে থাকে ধীরে ঘাড় ঘুরিয়ে প্রশ্নবোধক চোখে তাকালো মেয়েটার দিকে। পরিণীতা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শুধালো, কি হলো? অবাক হলে খুব। বারিশ নিজের মনের ভেতরে ছটটা মুখভঙ্গিতে প্রকাশ পেতে না দিয়ে বেশ কাঠখোট্টা গলায় জবাব দিল, না। কি ভাবছে? আমি তোমাকে চিনতে পারছি না। পৃথিবীর আর সবাই ভুলে গেলেও আমি কোনোদিন ভুলিনি, আর পারবও না। বলতে বলতেই পরিণীতা ঘাড় থেকে নিচের একপাশের চুল সরিয়ে একপাশে সরিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে তার ফর্সা গাড়ি স্পষ্টভাবে ফুটে উঠল কালো কালিতে আঁকা একটা গাঢ় টাটু, যেখানে ইংরেজিতে স্পষ্ট অক্ষরে লেখা আর যে বারিশ। টাটুর দিকে চোখ পড়তেই বারিশের এতক্ষণে ধরে রাখা থমথমে চেহারায় এবার সত্যি সত্যি গভীর বিস্ময় আর চরম ঔষধির ছাপ ফুটে উঠল। আমার ইংরেজি আর আইসিটি পরীক্ষা খুব খারাপ হয়েছে। আপনি ইংরেজিটাই একটু বেশি মার্কস দেবেন কেমন? ক্লাসে সবার থেকে যেন আমার মার্কস বেশি হয়। বারিশের মুখে খাবারের লোকমা তুলতে তুলতে বলল ঝিলমিল। বারিশ ল্যাপটপে কাজ করছে। খাবার মুখে নিয়ে তা শেষ করে বলল, পারবো না। ঝিলমিল কপাল গুটিয়ে বলল, আপনি কিন্তু আমার হাতে খাবার খাচ্ছেন তো? প্রতিদিন রাতে আমি আপনাকে খাইয়ে দিন, আর আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না? ওটার সাথে এটার সম্পর্ক কি? হ্যাঁ হ্যাঁ, দিতে হবে না। আনায়াকে দিন বেশি বেশি করে মার্ক। আনায়াকে? বারিশ যেন সত্যি চিনতে পারছে না। আনায়াকে চেনেন না? আপনার প্রিয় স্টুডেন্ট, প্রতিদিন সামনের বেঞ্চে বসে। আর নাম মনে রাখা তো বারিশের কাছে অসম্ভব। কে জানে কার কথা বলছে? ঝিলমিলের মুখে ভাব কেমন বদলে গেল। এবারের লোকমাটা ঝাটকা মেরে বারিশের মুখে দিল। এর চেয়ে তো ফাইম স্যারই ভালো। সেদিন আইসিটি পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে শুধু ঝিলমিল বলেছিল, স্যার আমার পরীক্ষা তেমন ভালো হয়নি। ফাইম স্যার চোখ মেরে বলেছিল, চিন্তা করো না, আমি আছি তো। আর কি চাই? এর মানে তো স্যার ঝিলমিলকে ভালো মার্ক পাইয়ে দিবে। আর এই লোক এরপর থেকে নিজের হাতে খাবেন, নয়তো আনায়াকে বলবেন এসে খাইয়ে দিতে। আনায়াকে? ল্যাপটপ থেকে চোখ সরালো বারিশ। বললাম তো একটু আগে আপনার প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ, আমার খুব
প্রিয় স্টুডেন্ট। আবারও ঠিক কথা বলে একই কাজে মনোযোগী হলো সে। ঝিলমিল পরবর্তী লোকমাটা আর দিল না বারিশকে। খাবারে পানি ঢেলে দিয়ে প্লেটে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। বারিশ একবার তাকালো সেদিকে, কিন্তু কিছুই বলল না। রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল ঝিলমিল। বারিশ এখনও বিছানায় কাজে মগ্ন। তবে কিছুক্ষণ পরে সেও ল্যাপটপটা বন্ধ করে একপাশে রেখে শুয়ে পড়ল। ঝিলমিল মাথা থেকে পা পর্যন্ত কাঁথাটা ভালোভাবে মুড়ি দিয়ে শুয়ে আছে, যেন একটা তাগড়া ভূত কাঁথার নিচে বাসা বেঁধেছে। কিছু সময় পার হতেই এক অদ্ভুত গা ছমছমের শব্দ ভেসে এলো তার কানে। কাঁথার ভেতরে থেকেই আটকে ওঠে ঝিলমিল। আবারও সেই ভয়ানক শব্দ। শব্দটা কেমন যেন খসখসে, অতি প্রকৃতির আর অস্পষ্ট, ঠিক যেন নিঃশব্দে রাতে কেউ খুব কাছে এসে দাঁতে দাঁত ঘষেছে। আবারও মাঝে মাঝে মনে হচ্ছে বাড়ির শ্লেষামোচক কোনো কাঁচা কাটা দীর্ঘশ্বাস কানের কাছে একদম পাশ ঘেঁষে যাওয়া আসা করছে। শিরশির করে উঠল ঝিলমিলের পুরো সর্বাঙ্গ, গায়ে লোমগুলো খাড়া হয়ে দাঁড়ালো। এই চার দেওয়ালের মধ্যে ভূত আসবে কোথা থেকে? ভূত বলতে তো বাস্তবে কিছুই নেই, তবে এমন হাড়হিম করা শব্দটা আসছে কোত্থেকে? মনে হচ্ছে ঠিক তার গা ঘেঁষেই কেউ শুয়ে আছে, এই গঙ্গানির মতো শব্দ করে যাচ্ছে। ভয়ে ঝিলমিলের হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। বোধ সে বিন্দুমাত্র বিশ্বাস করে না, কিন্তু রাত 12টার এই নিঝুম নিস্তব্ধতায় এমন অলৌকিক সুরে ভৌতিক শব্দ শুনে তার আত্মা খাঁচাচাড়া হয়। ধীরে ধীরে কাতার একপাশে সামান্য সরিয়ে পেছনের দিকে ঘুরতে গেলে শুরু করলো সে। পা দুটো যেন অবশ্যই আসছে। মন বারবার সায় দিচ্ছে পেছন দিকে ঘুরলে নিশ্চিত ভয়ানক রক্ত হিম করা কোনো বিভৎস দৃশ্য দেখতে পাবে সে। আর দেখা মাত্রই কানের পর্দা ফাটানো একটা চিৎকার বসাবে। মনে মনে চিৎকার করার প্রস্তুতি নিয়েও ফেলেছে সে, কিন্তু ঘাড় ঘুরিয়ে সাবধানে তাকাতে ঝিলমিলের চোখ আটকে গেল বারিশের ঘুমন্ত মুখে। ঝিলমিলের দিকে মুখ করেই শুয়েছে সে। বুক খালি করে একটা দীর্ঘশ্বাস ফোঁস করে ফেলল ঝিলমিল। যাক, কোনো প্রেতত্বা নয়, তবে বিড়ম্বনা কমেনি। সেই খসখসে অদ্ভুত শব্দটা এখনও একটানা হয়েই চলেছে। ঝিলমিল কৌতূহলী আর অস্বস্তি নিয়ে বিড়বিড়িয়ে একটু এগিয়ে গেল লোকটার দিকে। ঘুমন্ত বারিশের খোদাই করা তীক্ষ্ণ চুয়ালে আহত করে হাতটাকে আস্তে করে বলল, এই একটু তাকান। বারিশ না তাকালো। ঝিলমিল আবারও একই ভঙ্গিতে ডাকলো, এই যে শুনছেন, একটু চোখ খুলুন না প্লিজ। চোয়াল থেকে হাত সরিয়ে নিয়ে এবার বারিশের চওড়া কাত ধরে ঝাঁকুনি দিতে দিতে আস্তে করে চোখ মেলে বলল সে। একদম ধীর শান্ত দৃষ্টি। চোখ খুলেই দেখলো তার খুব কাছে আতঙ্কিত চেহারা নিয়ে তাকিয়ে আছে ঝিলমিল। বারিশকে জেগে উঠতে দেখে যেন প্রাণ ফিরে পেল মেয়েটা। আরও এক দফা বুক ভরে স্বস্তির শ্বাস ফেলে সে। বারিশ মুখে কিছু না বলেও প্রশ্নবোধক চোখে তাকিয়ে রইল। ঝিলমিল এবার কাঁপা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি কিছু শুনতে পাচ্ছেন কি? ওই যে ঘরের মধ্যে কেমন যেন একটা বাজে শব্দ হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? বারিশ বিরক্ত হয়ে কপাল কুঁচকে বলল, রাত হলে কি তোমার মাথা খারাপ হয়ে যায়? কিসের শব্দ? শুনে ঝিলমিলের আতঙ্কের মাত্রা 1000 গুণ বেড়ে গেল। লোকটা শুনতে পাচ্ছে না মানে? তার মানে ওই ভয়ানক অলৌকিক শব্দ শুধু ঝিলমিল একাই শুনতে পাচ্ছে? ভয়ে আর তীব্র দুশ্চিন্তায় ঝিলমিলের চোখ জোড়া জলে ভরে উঠল। মুখটা কান্না পাওয়ার মতো করে আরও ছোট হয়ে এলো। মেয়েটার কাছে মরে যাওয়া ভয়ানক চেহারা দেখে বাড়ির সামান্য নরম হলো। সে একটু শুধিয়ে নিয়ে বলল, কি হয়েছে? ঠিক কেমন শব্দ পাচ্ছ তুমি? খুব খুব ভয়ানক শব্দ, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বারিশ যেন একটু চিন্তিত করে গম্ভীর মুখে বলল, যদিও আমি এই ভূতে পেতের ফালতু কথায় বিশ্বাস করি না, তবে এই রুমে এমন অদ্ভুত একটা শব্দ এর আগেও হয়েছে বহুবার। আমি যখন ছোট ছিলাম তখন থেকে শুনে এসেছি। সত্যি? ঝিলমির চোখ গোল হয়ে গেল। তাহলে আপনি এর কোনো পদক্ষেপ নেননি কেন? তাড়ানোর ব্যবস্থা করেননি? এখন তো আর এসব শুনতে পাই না, অভ্যাস হয়ে গেছে বোধহয়। কিন্তু আমি তো স্পষ্ট পাচ্ছি। তাতে আমার কি, গিয়ে ঘুমিয়ে পড়ো বলে বাড়ির শান্ত মুখে আবারও চোখ দুটো বন্ধ করে নিল। রাগে অসহায়ত্বে আর এক মুহূর্ত না ভেবে দু হাতে বারিশের টি শার্টটা শক্ত করে খামচে ধরল। আপনার কি মনে হয় আপনি কালকে যে কোনো মূল্যে একজন হুজুর ডেকে এনে এই ঘর ঝাড়ফুঁক করবেন? একটা ব্যবস্থা আপনাকে করতেই হবে। আমাদের বাসায় এসব ভুয়া গল্প কেউ বিশ্বাস করবে না। ওটা তোমাকে হয়তো পাগল তকমা দিয়ে দেবে। ঝিলমিল বারিশের টি শার্ট আরও শক্ত করে আঁকড়ে ধরল, কিন্তু শব্দটা এমনভাবে আসছিল আর কিছু বলতেও পারল না আপাতত। কোনো উপায় না পেয়ে ঝিলমিল চোখ দুটো শক্ত করে বুঝে ফেলে বারিশের শক্ত চওড়া বুকের ওপরে আলতো করে নিজের মাথা ঠেকিয়ে দিল। যতবারই ওই অদ্ভুত খাঁচা কাটা শব্দটা নিজম ঘরের মধ্যে কমকমে করে উঠেছিল, ততবারই শিউরে উঠে বারিশের টি শার্টের কাপড়ের নিচের মুখটা আরও শক্ত করে গুজে দিচ্ছিল ঝিলমিল। ভয়ের চোটে তার পুরো শরীর তখনও থরথর করে কাঁপছে। বারিশ নিঃশব্দে ঠোঁটে করে হালকা বাঁকা হাসি ফুটালো, এক হাতে বাড়িয়ে ঝিলমিলের পিঠের ওপরে রেখে অন্য হাতটা সাবধানে বালিশের পাশ থেকে তুলে নিল নিজের ফোন। ফোনের স্ক্রিনে একটা অ্যাপ থেকে আওয়াজ ভেসে আসছিল।
সেখানে একটা স্পেশাল ভৌতিক সাউন্ড এফেক্ট প্লে হচ্ছিল এতক্ষণ। বারিশ স্ক্রিনের ওপরে আঙুল ছুঁয়ে এক ক্লিকে অডিও ফাইলটা অফ করে দিল। হুট করে পুরো ঘরে নেমে এলো পিনপতন নীরবতা। কিন্তু সেই নীরবতার মধ্যেও ঝিলমিল ভয়ে শক্ত হয়ে লেপ্টে রইল সেই অনর বুকের অমেই। তুমি আবারও ড্রাগ নিয়েছো দেখি। আচমকা দেখি রুমে নিজের মাকে প্রবেশ করতে দেখে চমকালো দেখি। কদিন ধরে রুম থেকে বের হয়নি সে, অফিসেও যায়নি, সেজন্য নূরজাহান চৌধুরী সকাল সকাল এসেছেন তার রুমে। হ্যাঁ, অস্বীকার করার কিছু নেই, কারণ সারা রুম সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি কি শুধরাবে না একটু? কেন এমন হচ্ছ? দিকে রুম থেকে বের হতে হতে বলল, তোমার জ্ঞান জ্ঞান শোনার সময় নেই মা, আমি বের হলাম।